নেওয়া হয়েছে, কুইজটা একটু টাফ নেওয়া হয়েছে, যাতে আপনারা একটু খেয়াল করতে পারেন জিনিসগুলা। এবং এরপরও ক্লাসে পড়লে এটা নিয়ে আরো আলোচনা হয়েছে যে কেমনে আমাদের কি হতে পারে বা কেমনে কি আছে। আচ্ছা ঠিক এটাতে আছে, আমি আজকে অত সেভাবে ইনডেপথে যাবো না, আপনাদের জাস্ট এখান থেকে জানাচ্ছি যে এই জায়গা থেকে অ্যাটলিস্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। বুঝতেছি যে আপনাদের এখানে ম্যাথের একটা ভালো পোর্শন আছে, এবং যদি আগের সেমিস্টারে আপনারা যদি কোর্সগুলো দেখে আসেন বা স্যার আপনাদের এখান আগের থেকে কত মার্ক আসতে পারে? মার্ক ডিস্ট্রিবিউশনটা বলতে পারি না, বাট এটা সিগনিফিকেন্ট নাম্বার হয়তো এক্সপেক্ট করতে পারেন। দেখি তো আগের বার কি অবস্থা ছিল। আহ, আচ্ছা, আগের বার টোটাল, আগের বার এবং তার আগের বার মানে এভারেজে টোটাল 15 নাম্বার ছিল আপনাদের শুধু এই গ্যান চার্ট স্ল্যাক টাইম এর সহ। যদি আপনার যেটা টেবিল ক্রিয়েশন, যেমন যদি আগের কোশ্চেন গুলো দেখে থাকেন, আমরা আপনাদের ইয়েতে দিছিলাম, প্র্যাকটিস শিটেও আছে বা প্র্যাকটিস এখানেও আছে যে আপনার হয়তো এখানে অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে, অথবা আপনার অ্যাক্টিভিটির সাথে একটা ক্লাসে দেখানো হয়েছিল যে একটা এক্সাম্পল অ্যাক্টিভিটির সাথে আপনার আমাদের এখান থেকে যেমন দেওয়া আছে অ্যাক্টিভিটির সাথে ডিপেন্ডেন্সি। এই ডিপেন্ডেন্সিটা আমাদের মানে ডিরাইভ করতে হবে আরেকটা টেবিল থেকে, বা একটা টেবিলে আপনাদের টাস্ক দেওয়া আছে, ওটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি, এটা আমরা বের করতে পারি কিনা। মানে এক্সাম্পলটা কেমনে আনি, এই এক্সাম্পল আমি ক্লাসে আপনাদের দেখাইছি, তাও আমার মনে আছে। এটা আপনাদের 2 সেমিস্টার আগের ফাইনাল কোশ্চেন, যদি এতে দেখে থাকেন আপনাদের এই যে এরকম একটা ছিল, টাস্ক দিছিল বা ডিসক্রিপশন দিছিল। এই ডিসক্রিপশন দেওয়ার পর আমাদের নিচে গিয়ে জিজ্ঞেস করছে যে কনস্ট্রাক্ট আ গ্যান্ট চার্ট অ্যাক্টিভিটি নেটওয়ার্ক বেসড অন দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ। এইখান থেকে আপনার অ্যাক্টিভিটি আর ডিপেন্ডেন্সি কি বের করতে পারা সম্ভব? কেউ কি বলতে পারবেন? যে আমাদের মেইনলি যে দেখে আসছি যে ধরনের চার্ট আমরা দেখে আসছি, আমাদের গ্যান্ট চার্ট অ্যাক্টিভিটি আর ডিপেন্ডেন্সি বিষয়, এবং এটা ডিউরেশন একটা থাকে এরকম। এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে একটা, তারপর হলো আপনার এই যে এখানে এটা ডিপেন্ডেন্ট কি ডিপেন্ডেন্ট না। আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা দেখে আসছি বা আমাদের এক্সাম্পল গুলো দেখতে হলো মেইনলি যে এরকম দেওয়া এবিসিডি দেওয়া। এইটা এখন জাস্ট এবিসিডির জায়গায় ডিসক্রিপশন আকারে দেওয়া, যে প্রজেক্ট প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট গ্যাদারিং। আর এই প্রজেক্ট প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট গ্যাদারিং আর কোথাও আছে? ফলোস প্রজেক্ট প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট গ্যাদারিং। এর মানে হলো এর কোনো আলাদা, আমাদের এ একদম ফার্স্ট থেকে শুরু হয়েছে, আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই। যদি এই 2 নাম্বারকে বি ধরি, তাহলে বি এর ডিপেন্ডেন্সি হলো এ। কারণ হলো এই বি এর ডিপেন্ডেন্সি এখানে ডাইরেক্টলি লেখা আছে যে এটা যেহেতু প্রজেক্ট প্ল্যানিং এন্ড গ্যাদারিং, এর জন্য এই যে 1 নম্বরের পাশে। আর এই দেখেন 2 নম্বরের ডিপেন্ডেন্সি মধ্যে লেখা আছে প্রজেক্ট ফলোস প্রজেক্ট প্ল্যানিং এন্ড রিকোয়ারমেন্ট গ্যাদারিং। তারা বোঝা যাচ্ছে যে এটা আসলে এখানে বোঝা যাচ্ছে বি নাম্বার যে আমাদের রো আছে, এইটার আপনার ডিপেন্ডেন্সির মধ্যে আমাদের এ পড়তেছে। এই জিনিস হয়তো আগের ক্লাসে বলছিলাম যে এখানে ডাইরেক্টলি এবিসিডি না গিয়ে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। আপনার হয়তো কোশ্চেন এরকম থাকতে পারে যে আপনার এখান থেকে আমাদের এবিসিডি দিয়ে বোঝানোর জন্য হলেও আপনার এই যে অ্যাক্টিভিটি আর ডিপেন্ডেন্সি টেবিলটা ক্রিয়েট করতে, যেটা আপনার যে এরকম এ এ বি এরকম বিষয়টার সাথে আপনার যেটা পরিচিত, এরকম একটা আর ফরম্যাটে আমরা স্যার করেসপন্ডিং একটা টেবিল বানাই নিতে পারি না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের। আপনার যেমন ক্লাসে যেমন করছিলেন, যেমন আপনাদের কুইজে দেওয়া হয়েছিল যে আপনাদের এরকম চিত্র দেওয়া আছে, চিত্র থেকে আপনাকে একটা টেবিল আঁকতে হয়েছে এই চিত্র দেখে বা ওই চার্টটা এঁকে। আপনাদের কুইজে সবগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, এটা দেখেন টেবিল। তো ওরকমই আপনার যদি এরকম একটু ঘুরায় পেঁচায় বা একটু উল্টা করে দেয়, যে আপনার হয়তো চিত্র দেওয়া আছে বা কোনো একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে করেসপন্ডিং আমাদের যেটা আমরা বুঝি বা যেটা আমাদের বুঝতে সুবিধা হয়, অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্সি আর অ্যাক্টিভিটি টাইম বা ডিউরেশনের যে ডায়াগ্রাম, এটা আমাদের হয়তো আঁকতে বলতে পারে। এবং এরপরে আপনার যা করে আসছেন, আপনাদের একটা গ্যান্ট চার্ট আঁকা লাগবে। যদি আপনি বলে গ্যান্ট চার্ট আঁকার পর আপনার স্ল্যাক টাইম এটা সরি ক্রিটিক্যাল পাথ বের করতে বলবে। ক্রিটিক্যাল পাথের জন্য আমাদের এখানে পার্ট চার্ট টাকা লাগবে। পার্ট চার্ট টাকার পর ক্রিটিক্যাল পাথ বের করলাম। ক্রিটিক্যাল পাথ যদি জিজ্ঞেস করে স্পেসিফিকলি যে ক্রিটিক্যাল পাথটা বের করতে, তাহলে কিন্তু আপনার এই যে এইখানে আমাদের অ্যাক্টিভিটি এ বি সি ডি টি এরকম হয়ে গেলাম। এটা যেমন এবিসিডি কে 0 1 2 দিয়ে মার্কিং করছে এখানে, এটা দিয়ে দেখাতে পারেন, অথবা এ বি সি ডি ই এফ জি এইচ এরকম দিয়ে আপনার ক্রিটিক্যাল পাথের যে অংশটা, এইটা আপনার চাইলে অ্যাড করতে পারেন এই জায়গায়। মানে মানে আপনার ক্রিটিক্যাল পাথ যদি বের করতে বলে স্পেসিফিক পাথ। আর ভ্যালু বললে আপনি জাস্ট, এবং মনে রাখেন এটা আপনার কুইজে কয়েকজনের নাম্বার কাটা গেছে এটার জন্য যে আপনার ডাইরেক্টলি 32 লিখে দিয়েছেন।
32 বা 30 যার সেটে যেটা ছিল, আপনাকে জিজ্ঞেস করতে বলছে যে ক্রিটিক্যাল ভ্যালু কত। হ্যাঁ, আপনার 32 অ্যান্সার, বাট অ্যান্সারটা ভালো হবে বা আপনার মানে সুবিধা হবে আপনার জন্যই, বা ঠিক মতো অ্যান্সার পাবেন যদি আপনি এই যে যতগুলো স্টেপ আছে, যেমন এখানে 4 2 5 2 5 7 2 5 যোগ করে দেখায় যে 32 আসছে। ক্রিটিক্যাল পাথের জন্য যে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা আসছে, এটা বোঝানোর জন্য আমাদের এই যে যোগফলটা বা এই যে আমাদের একসাথে 1 2 3 4 5 6 7 8 8টা যোগ দেখাচ্ছি, এইটা আপনারা কাইন্ডলি খাতায় অ্যাটলিস্ট লিখেন, মানে জাস্ট 32 শেষে এটা দিয়ে আপনাদের ক্রিটিক্যাল ভ্যালুর মান এটা বলে দিয়েন। এটাই একটা সাজেশন। আর আরেকটা ছিল যে এই যে এখানকার যেটা ডামি পাথগুলো আপনার এই যে ডট ডট লাইন দিয়ে দেখেন, যে এখানে যেরকম দেওয়া আছে এটা দিয়ে দেখেন। আর বাকি তেমন কিছু নাই এই জায়গা থেকে। আপনাদের এই জ্ঞান চার্ট থেকে পার্ট চার্ট, হ্যাঁ পার্ট চার্টে আপনার ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল পাথ। জ্ঞান চার্টটা আপনার হয়তো জ্ঞান চার্ট আকারে বলতে পারে অথবা নেটওয়ার্ক ডায়াগ্রাম আকারে বলতে পারে। এটা আসলে আপনার এই আপাতত এই আপনাদের এই স্লাইডের জন্য আপনার মানে রিভার্সেবল ধরতে পারেন, হয় এটা না হয় এটা, কোনো ডিফারেন্স নাই। কোন, হ্যাঁ কেউ কিছু বলবেন? আর আমাদের হ্যাঁ একটা স্টার্ট স্টেপ থেকে স্যার শুরু করতে বলছিলেন স্যার। হ্যাঁ 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 আর স্যার যেখানে স্যার এন্ডিং নাই যে ভ্যালুগুলোতে স্টেপগুলোতে, হুম। ওগুলা থেকে একদম লাস্ট স্টেপে আমাদের ডামি ভ্যালু দেখাই দিতে হবে স্যার, এটা বলছিলেন। হ্যাঁ, এখানে যদি বলা হয়, এটা মনে হয় এখানে কি দেখাইছে, আমার এক্সাম্পলে প্রবাবলি দেখাইছে। যাই হোক, এখানে আপনার যেমন এখানে দেখানো হয়েছিল যে আপনার স্টার্ট করছে 0 ভ্যালু থেকে, এখানে এটা দিয়েও দেখাতে পারেন, তেমন কোনো ডিফারেন্স নাই। এই যে দেখেন 0 নাম্বার ভ্যালু থেকে শুরু হয়েছে, এটা আমরা স্টার্ট ধরতে পারি এই যে এইখানে। এরপর এটা এন্ড হয়েছে গিয়ে আপনার যেখানে আমাদের টোটাল ভ্যালু বা এখানে আমাদের যে ক্রিটিক্যাল ভ্যালু, ক্রিটিক্যাল পাথের ভ্যালু যে পাইছিলাম 21, এইখানে গিয়ে এন্ড করতেছে। অথবা যদি এরকম মাল্টিপল কিছু থাকে, যে এই যে যেমন 9 এর জন্য আপনাদের ডামি পাথ হবে, 7 এর জন্য ডামি পাথ হবে, কিন্তু আবার যে 10 এর জন্য আমরা অ্যাকচুয়াল এন্ডিংটা পাচ্ছি, হয় আপনি এই এন্ডিং বা এই যে 10 এ এসে সবগুলো ডামি পাথ কানেক্ট করতেছেন, এটা একটা হইতে পারে যদি সবগুলো লাস্টে এন্ডিং খালি থাকে, এটা একটা হয়। আরেকটা হলো যে আপনি আলাদা একটা নোট বানিয়ে দিলেন এফ নামে বা ফিনিশ নামে, ওইখানে গিয়ে আপনার সবগুলো ডামি পাথ, এই 10 থেকেও একটা পাথ যাবে, এই 9 থেকেও একটা পাথ যাবে, আর 7 থেকে যেখান থেকে বোঝা যাচ্ছে যে অন্য দিক দিয়ে গেছে, যে 7 থেকে হইতো তাহলে 7 থেকেও একটা পাথ গিয়ে আমাদের ফিনিশিং স্টেটে গিয়ে আগে। আমি এমনি বুঝাতে চাচ্ছি যে আপনার একটা স্টার্ট আর একটা ফিনিশ যাতে ডিফাইন থাকে আপনাদের জন্য, জাস্ট গিয়ে শেষ করে দিচ্ছেন এরকম যাতে না হয়। এটা প্রবলেম আপনাদের ইয়েতে ওই যে এক্সাম্পল ভিডিওতে বলা হয়েছিল আর কি। তো এটাই, এটাতে আর কমপ্লিকেটেড, আমি যথেষ্ট কমপ্লিকেটেড জিনিস দিছি আপনাদের কুইজে। এবং এই যে যদি একটা দেখেন আপনাদের ডিসকাশনের নিচে এই যে সরি আপনাদের ডকে একটা যে প্র্যাকটিসের ইয়েও দেওয়া হয়েছে, এইটাও কাইন্ডলি একটু দেখে যান, কি কি ছিল একটু দেখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তো এই দুইটা একটু দেখে যান, তাহলে প্রবাবলি মানে মোটামুটি কভার হবে আপনার জ্ঞান চার্ট পার্ট চার্টের জিনিসটা। এবং আপনারা কেউ আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, লেট স্টার্ট লেট ফিনিশ কোনটা কি, এবং স্ল্যাক টাইম বলতে কি বুঝায়, এই জিনিসটা কেউ কনফিউজ করে ফেলেন না। আপনার কুইজে অনেকে করছেন, এই জন্য কিছু নাম্বার কাটা গেছে। তো কোনটা কি এবং কোনটা থেকে কোনটা মাইনাস করতেছে, 5 থেকে 8 মাইনাস করতেছে, 9 থেকে 2 মাইনাস করতেছে, এই জন্য 3 আসতেছে স্ল্যাক টাইম। এবং সবসময় মনে রাখবেন এই যে 5 আর 8, এখানে যে আর্লি স্টার্ট আর লেটেস্ট স্টার্ট দুইটা যে বিয়োগ করলে, বিয়োগ না অ্যাকচুয়ালি ডিফারেন্স হলো আপনার 3 আসতেছে, আর আর্লি ফিনিশ আর লেটেস্ট ফিনিশের জন্য ডিফারেন্স আসতেছে 3। যদি কোনো কারণে এটা আপনার মনে হয় যে একটাতে এই যে প্রথম দুইটা ডিফারেন্স আসছে 2, পরে দুটো আসছে 3, তাহলে কিন্তু আসলে আপনার আসলে মানে কোথাও না কোথাও ক্যালকুলেশনে ভুল গেছে। যদি স্ল্যাক টাইম বের করতে হয় তাহলে আপনার বেশিরভাগ সময় না, সব সময় আপনার আসবে যে এরকম দুইটার ডিফারেন্স সেম, 3 3 4 2 0 যেটাই আসবে সেম আসবে দুটোর জন্য। এটাই বিয়োগফল হিসেবে না কনসিডার করে, মাইনাস যদি কোনো কারণে আসেও আপনি তখন মানে ডিফারেন্স হিসেবে কনসিডার করবেন, তাহলেই হবে এটা। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা নেক্সট আগে। এটা তো এটা নিয়ে কয়েকদিন কথা হইতে আছে। ওকে, আচ্ছা, এই ইনপুট আউটপুটে আমরা আসতেছি, এটা একদম লাস্টে দেখাচ্ছি কারণ একটা আমার এক্সাম্পল দেখানোর ইচ্ছা আছে। তো এইটা আসতেছি লাস্টে, এরপর আমরা যাই হলো বাকি ডিসকাশন গুলোতে, সিস্টেম টেস্টিং, ইনফরমেশন সিকিউরিটি, ই কমার্স, আর লাস্টে হলো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং। এই টেস্টিং থেকে একটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট বলা হয়েছিল মনে আছে, বা সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট একটা পার্ট মনে আছে কারো টেস্টিং এর থেকে? মনে করেন তো, কে বলতে পারবেন? স্যার ম্যানুয়াল টেস্টিং আর স্যার এই যে হ্যাঁ ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স এর ডিফারেন্স গুলো এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এখানে যদি আপনি থিওরি পার্ট একদম বেসিক থিওরি বা কোশ্চেন আনসার আসতে পারে এরকম যদি কনসিডার করেন, আমরা এই যে এখানে ব্ল্যাক বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স কোনটা, হোয়াইট বক্স কোনটা, গ্রে বক্স কোনটা, এবং
কোনটা কে ইউজ করে। টেস্টিং তো আমরা বলতেছি যে একটা অনগোয়িং প্রসেস আমাদের যে এসডিএলসি এর মধ্যে কোন স্টেপে কোনটা ইউজ হয় এটা, এবং কে কে ইউজ করতে পারে। ব্ল্যাক বক্স টেস্টিং কার জন্য, এইটার ইয়েকে আপনার অডিয়েন্সকে, হোয়াইট বক্স টেস্টিং কার জন্য এটার অডিয়েন্স কে, এবং গ্রে বক্স টেস্টিং কার জন্য এটার অডিয়েন্স কে। এটা নিয়ে আপনারা একটু ইয়ে করেন, এবং লাস্টে আপনার এই যে এটা যদি পরের অ্যাসিওরেন্সে চলে যায়। হ্যাঁ, আর ব্ল্যাক বক্স টেস্টিং এবং হোয়াইট বক্স টেস্টিং এর যে একটা যদি একটা সলভ দেখাই দিতেন, কোশ্চেন সলভ, তাহলে ভালো হইতো আর কি, এখানে কিভাবে কোশ্চেন কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেন সলভ এখানে আসলে তেমন কিছু না, এটা ডিসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে যে আপনাকে একটা সিনারিও দেওয়া হয়েছে, অথবা একটা সিনারিও একটা হয়তো আপনাকে বলা হয়েছে আপনি কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মে আছেন, আপনার একটা প্রজেক্ট বা একটা প্রোডাক্ট রিলিজ হয়েছে। এইটার জন্য যদি প্রোডাক্ট রিলিজের টেস্টিং একটা ফেজ পার করতেছে, এই টেস্টিং ফেজ পার করার সময় আমার টিমের এই লোক আছে, আমার টিমের কোন লোকটা আসলে তাহলে হোয়াইট বক্স টেস্টিং এর সাথে আপনার ইয়ে কানেক্টেড থাকবে, কোন লোক বা কোন গ্রুপ আপনার ব্ল্যাক বক্স টেস্টিং এর সাথে থাকবে, এবং কোন গ্রুপ পোটেনশিয়ালি আপনার গ্রে বক্স টেস্টিং এর সাথে থাকা সম্ভব। এখানে আসলে মানে এক্সাম্পল দেওয়ার আর তেমন কিছু নাই, জাস্ট ডিসক্রিপটিভ অ্যান্সার মানে আসতে পারে এরকম এক্সপেক্ট করে, যে কার আন্ডারে কোনটা পড়ছে, কেটে কোনটা ডেভেলপাররা করবে, কোনটা টেস্টাররা করবে, কারা করবে হলো আপনার ইউজাররা কোনটা করবে, অথবা কারা হলো স্টেক হোল্ডার বা যার প্রোডাক্ট ম্যানেজার আছে তারা কি কি জিনিসে হ্যান্ডেল করতে পারে বা অ্যাক্সেস করতে পারে। এটার অনুসারে আপনার যে 3টা টাইপ অফ টেস্টিং এ ইয়ে করছে, এবং এটা খুবই এই জায়গায় মিনিমাল ইনফরমেশন দেওয়া হয়েছে ব্ল্যাক বক্স হোয়াইট বক্স টেস্টিং। সো জাস্ট ডিসক্রিপশন গুলো পড়ে যায় তাহলে হবে, অত ইনডেপথ কিছু মানে লেখার ইয়েও জায়গা নেই, মানে কন্টেন্টও দেওয়া নেই। আচ্ছা, ম্যানুয়াল টেস্টিং এ আসতেছি। এর আগে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে এগুলা একদম ফার্স্টে ডায়াগ্রাম তো আছেই। সিস্টেম টেস্টিং আমরা বলছিলাম যে একদম ছোট অংশটা, একদম ছোট পার্টটা হলো ইউনিট টেস্টিং। এরপরে হলো অনেকগুলো ইউনিট নিয়ে আপনাদের ইন্টিগ্রেশন টেস্টিং হয়, অনেকগুলো ইন্টিগ্রেটেড ইউনিট নিয়ে আপনার সিস্টেম টেস্টিং হয়, মানে পুরো সিস্টেম ইন জেনারেল। এরপরে সিস্টেম পুরোটা নিয়ে আমরা ইউজারের সাথে গিয়ে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং অথবা এক্সেপ্টেন্স টেস্টিং করি। ছোট থেকে বড় দিকে আগাচ্ছে এখানে সিস্টেম টেস্টিং এ, যদি এই ডায়াগ্রামটা খেয়াল করেন। আচ্ছা, এরপরে হলো আচ্ছা আপনাদের এই যে হয়ে গেল, এই যে এখানে অনেকগুলো টেস্টিং টাইপ বা এখানে টাইপ অফ সিস্টেম টেস্টের কথা বলা আছে, এইটারই অনেকগুলো এক্সাম্পল এই যে এখানে বলা আছে। এই দুইটা স্লাইড একটু কাইন্ডলি ঠিক মতো দেখে যায়েন যে টাইপ অফ সিস্টেম টেস্টিং। আমি এখানে সবগুলা ইন ডিটেল দেখাই নাই, কয়েকটা না বেশ কয়েকটা আপনার এই জায়গায় আপনার এক্সাম্পল গুলো বলে দিয়েছিলাম বা হাইলাইট করে দিয়েছিলাম। এখানের মধ্যে আছে দেখেন বেসিক টেস্টিং, ফাংশনালিটি টেস্টিং বলতে কি বোঝায়, একটা সিস্টেমের রোবাস্টনেস টেস্ট করার জন্য কি বোঝায়, ইন্টার অপারেবিলিটি অথবা যদি বলা হয়ে থাকে পোর্টেবিলিটি, এটাও সেম জিনিস, যে আপনার বিভিন্ন সিস্টেমের মধ্যে আপনার বা বিভিন্ন অপারেটিং সিস্টেম বিভিন্ন মেশিনের মধ্যে আপনি যে ইনফরমেশন সিস্টেমটা বা যে প্রোডাক্টটা আপনি ক্রিয়েট করতেছেন এটা কি কাজ করবে কিনা। এটা নিয়ে আপনার হলো যে ইন্টারপোর্টেবিলিটি টেস্ট, ডিটারমিন ওয়েদার দ্য সিস্টেম ক্যান ইন্টার অপারেট উইথ আদার থার্ড পার্টি প্রোডাক্টস, অন্য কোনো সিস্টেম বা অন্য কোনো প্রোডাক্টের সাথে কাজ করবে কিনা। এটা নিয়ে আমাদের ইন্টার অপারেবিলিটি টেস্ট। এগুলো প্রত্যেকটাই হলো ছোট ছোট সংজ্ঞা আকারে দেখে যায়। যদি আপনারা বলা হয় যে আপনার এরকম একটা প্রোডাক্ট অন্য থার্ড পার্টি প্রোডাক্টের সাথে কাজ করবে কিনা, এইটার টেস্টের জন্য আমাদের কি ধরনের টেস্টিং করা দরকার, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা হলো ইন্টার অপারেবিলিটি টেস্ট অথবা পোর্টেবিলিটি টেস্ট, এরকম কিছু আপনি বলতে পারেন। এরপর পারফরমেন্স টেস্ট, মানে এটা হয়তো নাম শুনে বুঝতেছেন এটা কি। এরপর আছে হলো স্কেলেবিলিটি টেস্টিং, স্ট্রেস টেস্টিং, লোড এন্ড স্টেবিলিটি, রিলায়েবিলিটি, রিগ্রেশন অনেক ইম্পর্টেন্ট একটা, আর লাস্টে ডকুমেন্টেশন টেস্ট। সবগুলোর পোর্শন এখানে যা যা আছে যতগুলো টাইপই আছে সবগুলোর এই যে সংজ্ঞাগুলো কাইন্ডলি একটু দেখে যায় একবার। যদি আপনাকে বলা হয় যে আসলে একটা কি বলে সিস্টেম বিভিন্ন সাইকেলের থ্রুতে যদি কোনো কারণে ইনস্টেবল হয় বা নতুন একটা আপডেটের জন্য আমাদের সিস্টেমটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, ভার্সন 3 যাওয়ার সময় আমাদের ভার্সন 2 এর যতগুলো এলিমেন্ট ছিল যেগুলো ফাংশনাল ছিল, আমরা আপডেট করতে গিয়ে ফাংশনাল গুলোর কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলছি। এটা তাহলে কি ধরনের টেস্টিং এর অভাব বা কি ধরনের টেস্টিং এর ডিফেক্ট, তখন আপনার বলতে হবে এটা রিগ্রেশন টেস্টিং যদি ঠিক মতো করা হইতো তাহলে আমাদের যে নতুন আপডেট একটা ভার্সন বেরিয়েছে সফটওয়্যারে, তাহলে আমাদের আপডেটেড ভার্সন করতে গিয়ে আগে যেসব ফাংশনালিটি এটা আমাদের বিকল হয়ে যাইতো না। এটা থেকে তখন আইডেন্টিফাই করবেন যেটা হলো রিগ্রেশন টেস্টিং এর অভাব বা এখানে কোনো একটা ডিফেক্ট হয়েছে। এইভাবে জাস্ট সংজ্ঞাগুলো কাইন্ডলি এখানে একটু দেখে যান এটা থেকে। আর হলো এটা লাস্টে একদম অংশ হলো এই যে আমাদের এটা ম্যানুয়াল টেস্টিং। ম্যানুয়াল টেস্টিং এর মধ্যে যদি দেখি এই যে ম্যানুয়াল টেস্টের আপনাদের এইটাই দেখানো হচ্ছে স্লাইডেও, এটাই অংশ। যদি অন্য কোথাও দেখেন আপনার ইয়েতে কি বলে ইউটিউবে বা ইয়েতে আপনার ইন্টারনেটে কোথাও দেখেন,
আমার সাজেশন থাকবে আপনি আপনার যেহেতু সাইডে এটা একটাই দেওয়া আছে, তো এই ফরম্যাটটাই ফলো করে, যে আপনি প্রথমে কি টেস্ট কেস দেওয়া হয়েছে আপনাকে স্পেসিফিকলি বলা হয়ে থাকবে যে এই টেস্ট কেসের জন্য। হ্যাঁ, যেমন যদি আমরা এটার স্যার সাউন্ড আসতেছে না। না, আমি কিছু বলতেছি, আপনি কোশ্চেন ব্যাক আউট রাখবেন। যে 3 নাম্বার কুইজের কোশ্চেনটা মোটামুটি সলভ করে দিলে একটু আইডিয়া হতো আর কি, এই টেস্ট কেসে। কুইজে কোশ্চেন সলভ করবো না, বাট আপনাদের আগে ফাইনালে আজকে একটা কোশ্চেন আমি ট্রাই করে দিচ্ছি সলভ করতে। ওটার একটা অংশ হলো আপনার আসছিল আর কি, সেটা হলো ইনপুট অংশটা নিয়ে আমাদের যে ইনপুট ফর্ম বানাতে বলছে, একটা ওয়েব বেসড ইনপুট ফর্ম বানাতে বলছে, এবং এরপরে বলছে যে এটা যেটা ইনপুট ফর্ম দিলাম এই ফর্মের একটা অংশের আপনার এলিজিবিলিটি বা আপনার এই যে টেস্টিং করতে বলছে থ্রু ম্যানুয়াল টেস্টিং ইয়ে আর কি, রিপোর্ট বা রিপোর্টে কি কি অ্যাড করা যাবে এটা নিয়ে আপনার একটা দুইটা কোশ্চেনের একসাথে আর কি, আপনাদের ইনপুট ফর্মটা ক্রিয়েট করা এবং নেক্সটে যে ওই ফর্মের মধ্যে কোনো একটা অংশ হইতে পারে আপনার এজ বা ডেট বা কোনো একটা অংশ আমাদের এই যে ম্যানুয়াল টেস্টিং এই রিপোর্টটা বা টেমপ্লেটটা আপনাদের বানাতে বলছে। এটাই মেইনলি ডিফারেন্স আছে। আচ্ছা, একটা মিনিট, স্যার দুইটা স্লাইড স্যার কম্বাইন করে স্যার কোশ্চেন করা হয়েছিল। একটা মিনিট একটু ওয়েট করুন। হ্যাঁ, দুইটা স্লাইড একসাথে কম্বাইন করে কোশ্চেন আসছে, আমি তাই দেখতেছি, এবং এটা আসাটা খুবই স্বাভাবিক যে আপনার এখানে ফার্স্টে দিছে হলো ওই যে ইয়ে থেকে একটা ইনফরমেশন দেওয়া আছে। আমার এক্সাম্পলটা দেখলে বুঝবেন, আমরা ওই এক্সাম্পলটাই আসলে যাবো একটু পরে। এখানে আপনার একটা প্রথম প্রশ্ন আপনার বলে দিছে যে এটার জন্য মানে একটা সার্টেন টপিকের জন্য আপনার একটা ইনপুট ফর্ম আঁকেন ওয়েব বেস, এটা আমরা ওয়েবে জমা দিব বা অনলাইনে জমা দিব। আর হলো ওইটার কোনো একটা অংশের আপনার টেস্ট কেসের এই যে এই ম্যানুয়াল টেস্টিং রিপোর্টটা আপনাকে বা টেস্টিং টেমপ্লেটটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সো হ্যাঁ, দুইটা সাইড থেকে একসাথে মিলায় কোশ্চেন আসছে এটা। সো যেটা আপনাকে টেস্ট করতে বলবে বা যেটা টেস্ট কেসটা হবে ওইটার আপনার এই যে রিপোর্টটা তৈরি করা লাগবে, এবং রিপোর্টে আমরা আগের দিনে বলছিলাম যে আপনাদের এখানে টোটাল 1 2 3 4 5 6 7টা কলামের আপনার ইয়ে হয় এইখানে কি বলে আমাদের রিপোর্টটা বা এই ইয়েটা পিডিএফটা না, আমরা এখানে ডায়াগ্রামটা আঁকবো বা ছবি আঁকবো আপনাদের ইয়েতে কি বলে পরীক্ষার খাতায়। তো এইখানে আপনার যেটা বলছিলাম যে যেমন এখানে দেওয়া আছে নেভিগেট টু লগ ইন পেজ, তারপর এক্সাম্পল, তারপর টেস্ট ডাটা, এক্সপেক্টেড ডাটা, অ্যাকচুয়াল ডাটা, স্ট্যাটাস পাস না ফেল। এখানে এটা বলে দিছিলাম যে আপনার সবকিছুই দিবেন, ধরেন আপনার কোনো একটা এজ লিমিট যেটা দেওয়া ছিল আপনার 18 এন্ড অ্যাবাভ, আপনি যদি এরকম এই 1 2 3 4টা পয়েন্ট এইভাবে না লিখে আপনি 4টা লিখলেন, একবার হলো 18-র জন্য, একবার হলো 19-এর জন্য, একবার হলো 20-এর জন্য, একবার 22-এর জন্য, সবগুলো টেস্ট কেস পাস করবে, সবগুলো অ্যাকচুয়াল রেজাল্ট হলো ভ্যালিড, আর টেস্ট কেস আর স্ট্যাটাস আসবে সব পাস। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হবে, বাট এটাতে হয়তো আপনি সব পুরো নাম্বার এখানে পাবেন না, আপনাকে হয়তো একটা এক্সেপশন কেস বা ইনভ্যালিড কেস দেখানো লাগবে, একটা বা দুইটা, যে আপনার এই জায়গায় ভ্যালিড হলে এই কেসে এবং এই কেসে হলো আপনার এটা ইনভ্যালিড দেখানোর কথা। সো আপনারা চেষ্টা করবেন দুইটা পোর্শন যাতে দেখান, যে পাস হইছে এই কেসে এবং ফেল হবে এই কেসে, এই দুটো যাতে আপনারা একটু দেখান আপনাদের এই যে এইখানকার স্টেপ গুলাই বা টেস্ট স্টেপ গুলা, এটাতে যাতে শুধু পাস করছে বা শুধু সবগুলো সাকসেসফুলি ভ্যালিড দেখাচ্ছে আউটপুট পাচ্ছে এরকম সবগুলা ভ্যালিডিটি দেখান আর কি। আর আরেক কয়েকজন জিজ্ঞেস করছিলেন কুইজের সময় যে আপনার নোটসে কিছু অ্যাড করা লাগবে না, এটা পুরো লাগবে কিনা, এটা পুরোটাই আপনার উপর। যদি আপনি মনে হয় যে টেস্ট কেসে যে টেস্ট স্টেপ যা লেখা আছে এটা দেখে আপনার আমার বুঝার হয়তো বুঝবো না অথবা বুঝতে পারতেছি না বা বুঝাতে পারেন নাই, হয়তো নোটসে কোনো একটা ইনফরমেশন দিয়ে এটা অ্যাড করতে পারেন, এটা পুরোটাই আপনার উপর, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে আমার নোটসে কোনো আলাদা ইনফরমেশন অ্যাড করা লাগবে, ডিপেন্ডিং অন কোয়েশ্চেন, বাট এটা কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, ইনভ্যালিড স্যার যদি আমাদের কন্ডিশন কি আমরা নিজেরাই দিব ইনভ্যালিড কন্ডিশন, নাকি স্যার ওই যেগুলো কন্ডিশন দেওয়া আছে ওর মধ্যে একটা ইনভ্যালিড দেখাবো? আচ্ছা, এইখানে একটা থাকতে পারে যে আপনার শুধু ইনফরমেশন দেওয়া আছে, ধরেন আপনার একটা ইনফরমেশন দেওয়া আছে, ধরেন আপনার কি বলবো, আচ্ছা এইটার এক্সাম্পলই ধরি, কোয়েশ্চেন এক্সাম্পল ধরি যে আপনাকে আঁকতে বলবে, আমরা একটু পরে যেটা আঁকবো সেটা হলো ধরেন একটা স্কলারশিপ ফর্ম আর কি। তো আপনার স্কলারশিপ আপনার আছে কি নাই, এটা পাবেন কি পাবেন না, এটা বিষয়ে একটা ইনপুট ফর্ম আপনাকে একটা গুগল ফর্ম বা এখানে ইনপুট দিতে বলছে, এবং এটা পরে কাজ ছিল যে আমি স্কলারশিপ ফর্মে যে আমার এটা ভ্যালিড কি ভ্যালিড না, ভ্যালিডিটি চেক করার জন্য আপনার এখানে কি বলছে কোশ্চেনটা,
এলিজিবিলিটি চেক করার জন্য আমার কিছু এই জায়গায় টেস্টিং এর প্রসেস থ্রুতে গেছে, হ্যাঁ, তখন আপনি এই জায়গায় এখানে স্পেসিফিকলি আপনার ওই কন্ডিশনও দেওয়া নাই যে এটা কোন কেসে ইনভ্যালিড না ভ্যালিড, এটা স্পেসিফিকলি কোথাও দেওয়া নেই। এটা এখন তখন আপনার নিজের জাজমেন্ট থেকে বের করা লাগবে যে আচ্ছা একটা স্কলারশিপ যদি বলা হয় যে এই এই কারণে স্কলারশিপ দিতেছে, বললাম মেধা ভিত্তিতে বা আপনার ধরলেন ইয়ের সময় রেজাল্টের ভিত্তিতে অথবা কোনো একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ভিত্তিতে, এটা যদি বলা হয়ে থাকে, জাস্ট এতটুকু ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আর ডিটেলস যদি বলা হয়ে না থাকে এটা কখন ভ্যালিড হবে কখন ইনভ্যালিড হবে, তখন এটা পুরোটাই আপনার জাজমেন্টের উপর যে এরকম একটা কেসে কখন ভ্যালিড হতে পারে কখন ভ্যালিড হতে পারে না। তখন আপনাকে মার্কিং করা হবে অথবা জাজ করা হবে যে আপনার মানে ইনটুইশন কতটুকু যে এরকম কেসে কখন ভ্যালিড হবে কখন ভ্যালিড হবে না এটা আপনি বের করতে পারতেছেন কিনা। এইটাই বা এরকম ধরনের কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি, রেদার দেন আপনার কোশ্চেনে ডাইরেক্ট বলা হয়ে থাকবে এটার জন্য ভ্যালিড এটার জন্য ভ্যালিড না, তাইলে আপনার এটার ম্যানুয়াল টেস্টিং কেসটা কেমন হবে। এটা মানে নট ভেরি কমন যেরকম এখানে আসবে। আপনাদের হাতেও কিছু জিনিস মানে একটু ক্রিয়েটিভ ইয়ে দেওয়া ফ্রিডম দেওয়া হবে যে আপনি কি কি দিবেন, আপনার কাছে কি মনে হয় যে কি কি ভ্যালিড হবে আর না হবে, এই জিনিসটা হয়তো আপনাদের একটু চিন্তা করে বা আপনাদের নিজেদের ধারণা থেকেও আনতে হবে। এই মানে স্যার দুই একটা ইনভ্যালিড কোশ্চেন ইনভ্যালিড স্টেপও দেখাতে হবে, মানে হ্যাঁ যদি হ্যাঁ 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 যদি যদি হবে নাকি আরো বেশি হতে পারে টেস্ট স্টেপ? হ্যাঁ হ্যাঁ স্যার টেস্ট স্টেপ কি 4টাই হতে পারে নাকি আরো বেশি হতে পারে? যদি না না এটা বেশি হইতে পারে বেশি হইতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কয়টা ইয়ে চারটা এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এটা বেশি হইতেই পারে। আচ্ছা স্যার। স্যার কুইজের কোশ্চেনটার ক্ষেত্রে স্যার আমরা 18 যেমন আমরা এস ইনপুট দিচ্ছিলাম 18 এর উপরে হইতে হবে, তো স্যার হ্যাঁ। আমরা 18 নিচে দুইটা ইনপুট দিয়ে দেখাবো ইনভ্যালিড আর 18 এর উপরে দুইটা ইনপুট দিয়ে দেখাবো ভ্যালিড, স্যার এরকম কিছু? হ্যাঁ 80 তে নিচে একটা দিলেন উপরে একটা দিলেন কোনো সমস্যা নাই, এরপর ধরেন আমি এখন মনে নাই আমারটাকে ইকুয়াল টু দেওয়া ছিল না কিনা, 18 হলে তাহলে কি হবে এটা একটা কোয়েশ্চেন হতে পারে। অথবা আপনি দিলেন যে আমার এই জায়গায় ইনপুট পড়ছে হলো নেগেটিভ নাম্বার, ধরেন নেগেটিভ নাম্বার পড়তে পারে, আপনি হয়তো ইনপুটের জায়গায় ওই জায়গায় মানে কোনো কারণে নিউমেরিক্স অন করছেন বাট আপনার ওই জায়গায় নেগেটিভ নাম্বার একসেপ্ট করতেছে, এটার জন্য আপনার কি ভ্যালিড আসবে নাকি ইনভ্যালিড আসবে, এক্সেপশন কিছু আসবে, এইটা একটা। আবার ধরেন যদি আরেকটা কেস হয় যে আপনি এখানে দিচ্ছেন হইলো আপনার মানে ক্যারেক্টার নট নিউমেরিক কিছু না ইয়ে নাম্বার আর কি, নাম্বার না দিয়ে ক্যারেক্টার দিতেন, তাহলে কি আমার তাও ফর্ম কি ইনপুট নিবে কিনা, কোনো মানে এরর দেখাবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা, এটা নিয়ে আপনার একটু দেখতে পারেন। এই জাস্ট এখানে আপনার যেটা মানে মেইন জিনিস যেটা বোঝাচ্ছে আপনার কতগুলো স্টেপ দেখাবেন কতগুলো দেখাবেন সেটা পুরোটাই আপনাদের বিষয়, কি আনতেছেন না আনতেছেন কয়টা এক্সাম্পল দেখাবেন। বাট আমার সাজেশন থাকবে যে সবগুলোই ভ্যালিড কেস দেখায় না, ইনভ্যালিড কেসগুলো আইনেন আর কি, এটাই বলতেছি। ওকে সো এই স্লাইড থেকে ম্যানুয়াল টেস্টিং আপনার হোয়াইট বক্স ব্ল্যাক হ্যাঁ দুটো টেস্টে মানে হচ্ছে স্টেপ করতে পারি না। কি করতে পারি মানে একটা টেস্ট কেস কেউ আমরা দুটো স্টেপে নিয়ে নিতে পারি না এখানে। হ্যাঁ হ্যাঁ মানে যেমন বলুন একটা কিছু এক্সাম্পল। যেমন হচ্ছে এখানে ছিল যে 9 থেকে সরি 12 থেকে 19 এর মধ্যে যারা আছে এটা ওই করতে পারবে না, এরকম একটা ছিল। আমরা ওইটার ক্ষেত্রে কি করব? 12 থেকে 19 করতে পারবে না নাকি করতে পারবে বলুন প্রবলেম। মানে কুইজে যে একটা ছিল স্টেপ যে 11 থেকে বা 12 থেকে এরকম একটা ছিল, 12 কম পারবে না যারা তারা ইনভ্যালিড। হ্যাঁ তাহলে আপনারা এখানে কি করছিলেন বলুন তো, এটাতে ইচ্ছা করে একটু দেওয়া হয়েছে যে আপনার 12 বা 13 কম হলে আপনার বলতেছে ইনভ্যালিড, আবার 18 বেশি হলে তাহলে ইনভ্যালিড হচ্ছে, তাই না? সরি ভ্যালিড হচ্ছে বা 18 বেশি যদি এজ হয়, তাইলে এই যে মাঝখানে দুইটা স্টেপ বানাইতে পারি একটা, যেমন দুটো স্টেপ তাহলে কি 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 করবেন বলেন। বা হচ্ছে 18 এন্ড এবভ, তো 18 এর জন্য একটা স্টেপ করতে পারি বা 23 এর জন্য একটা স্টেপ করতে পারি। হ্যাঁ হ্যাঁ এটা তো হবে না, এটা তো স্বাভাবিক। উনিও তো বললো যে আপনার একবার উপরে দুইটা নিচে দুইটা, হয়তো 18 হলে একটা, এরকম আপনি একটা কেস নিয়ে আগাচ্ছেন, তাই না? মানে আমি বুঝি নাই দুইটা স্টেপ করতে পারেন বলে আমি এখন আপনার কোশ্চেন কত বুঝিনি। না স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা সো এইটার এক্সাম্পলটা আমরা দেখতেছি একটু পরে, এইটা আর আপনার ওই যে ইয়েটা ইনপুট ফর্মের ওইটা আসতেছি, আর এখান থেকে আপনাদের সবগুলোই দেখা লাগবে। আর লাস্টে এই যে এইটা আপনাদের কোশ্চেনে দিয়েছিলাম আপনাদের কুইজের কোশ্চেন যে ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন সিস্টেম কোয়ালিটি, এইটার পয়েন্টগুলো একটু কাইন্ডলি দেখে যায় যে এইটা ডাইরেক্টলি যদি জিজ্ঞেস করে তখন এই পয়েন্টগুলো যাতে আপনার মাথায় থাকে।
1 2 3 4 5 6 7টা। এই পয়েন্টগুলো কাইন্ডলি একটু দেখে যান। এইটা ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, গ্রে বক্স এবং টাইপ অফ টেস্টিং এর মধ্যে আপনার এই যে এখানে যে ডাইরেক্ট সংজ্ঞাগুলো দেওয়া আছে এটা ঠিক মতো দেখে যান। আর উপরে যে বলা হয়েছিল যে আমরা যে ছোট থেকে বড় টাইপ অফ টেস্টিং করতেছিলাম, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন, সিস্টেম, অ্যাকসেপ্টেন্স, এটা যে ছোট থেকে বড় আকারে আগাচ্ছে এটা একটু মাথায় রাখেন বা এই ডায়াগ্রামটা চাইলে একটু মনে রাখতে পারেন। সো এতটুকুই মোটামুটি আপনাদের এই স্লাইডের কোশ্চেন থেকে। এরপরে উইক 9 উইক 10 উইক 10 এ এখানে কয়েকটা জিনিস আছে, এটা দেখতেছি। আচ্ছা, উইক 10 এ ছিল আপনাদের এই যে সাইবার সিকিউরিটি আর ইনফরমেশন সিকিউরিটির বিষয়টা। এইখানে আমরা শুরু করব হলো একদম ফার্স্টেই। আচ্ছা, এটা সংখ্যাগুলো দেখতে পারেন, ভাইরাস কোনটা, ওয়ার্ম কোনটা, ট্রোজান হর্স কোনটা সংখ্যা। আপনারা হয়তো ট্রোজান হর্স বা ভাইরাস এটা অলরেডি জানেন, নরমাল ইনফরমেশন আগে থেকেই। তো এটা একটু জেনে গেলেন বা ডাইরেক্ট সংখ্যাটা একটু দেখে গেলেন এটা। এবং আমাদের আছে হলো এটা থেকে সবগুলো মোটামুটি যে এরকম ছোট ছোট কোশ্চেন। এসকিউএল ইনজেকশন, স্পাইওয়্যার বলতে কি বোঝায়, কি লগের বলতে কি বোঝায়, যে আপনার হয়ে আপনার যে কি কোন একটা ইনপুট আউটপুট ডিভাইসে আপনি দিচ্ছেন, কিবোর্ডে ইনপুট দিচ্ছেন, টেক্সট করতেছেন বা পাসওয়ার্ড লিখতেছেন, এইটা কোনো কারণে সে আপনার লক করতে পারতেছে বা ট্র্যাক করতে পারতেছে, এটাকে এরকম সফটওয়্যারকে আমরা বলতেছি কি লগার্স। এরপর আমরা পড়ছিলাম হলো স্পুফিং, স্নিফিং, এবং দুইটা কেন ডিফারেন্ট। একটাতে হলো আপনার ইন্টারফেয়ার করে আর একটা হলো জাস্ট অবজার্ভ করে। এটা মেইনলি ডিফারেন্স ছিল আপনাদের স্পুফিং আর স্নিফিং এর মধ্যে কোন একটা নেটওয়ার্ক লাইনে। এরপরে ডিনায়াল অফ সার্ভিস, ডিডস, আর হলো ডিডিওএস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, এই দুটো জিনিস টার্মগুলো দেখছিলাম। এটাও দেখেন কাইন্ডলি, জাস্ট সংখ্যাগুলো দেখে যান। এটা একটা হলো একটা ডিভাইস থেকে করা হয়ে থাকে, আর একটা ডিভাইস থেকে আপনার হয়তো মাল্টিপল বট এর থ্রুতে করা হইলেও হইতে পারে, মাল্টিপল আইপি দিয়ে। আর আরেকটা হলো ডিস্ট্রিবিউটেড সিস্টেম, মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল ডিভাইস দিয়ে আপনার এরকম হতে পারে। এইখানে একটা আপনার যদি এখানে বলা হয় যে, আচ্ছা কেউ কি বলতে পারবেন তাহলে ডিডিওএস নাকি ডস কোনটাতে আপনার মনে হয় যে কোনটা থেকে আপনার নিজের সিস্টেমকে প্রোটেক্ট করা ইজিয়ার? কেউ কেউ কারো সাজেশন কোনো? মানে ডস থেকে, মানে একটা সার্ভার ডস থেকেই করা বেশি প্রোটেক্ট করা। হ্যাঁ, আর প্রোটেক্ট করা ইজি, কারণ আপনি এখানে হয়তো ওই আইপিটা বন্ধ করে দিচ্ছেন, অথবা আপনার এই জায়গায় করতেছেন, কি বলে, রেট লিমিট করে দিচ্ছেন। ডিডস এর প্রবলেম হলো আপনার আইপি যদি হয় এরকম যে এটা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সিডিএন এর থ্রুতে আপনার নেটওয়ার্কে অ্যাটাক করতেছে, তখন যতক্ষণ না পর্যন্ত ও অ্যাটাকটা করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি নতুন কোনো ডিভাইসের আইপি ব্লক করতে পারতেছেন না এই জায়গা ক্ষেত্রে। এবং যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এমন না যে ওই রিজনের আপনি কোনো একটা অংশের আইপি নিবেন না বা এরকম কিছু করবেন না, এটা আপনি অফ করে রাখতেছেন বা রাখবেন। এই জন্য আসলে ডিডস অ্যাটাক থেকে করা আরেকটু টাফ হয়ে যায় এখানে। এই যে এখানে লেখা দেখেন, DOS utilizes a single connection while DDoS attack utilizes many sources of attack. ওকে, এরপরে সবগুলো এখানে ছোট ছোট সংখ্যাগুলো আসলে মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট। ফিশিং, ইভিল টুলস এর কথা আমি বলছিলাম যে একজন আরেকজন হয়ে কাজ করে, যে আমরা একটা ওয়াইফাই এর আপনার উদাহরণ দিয়েছিলাম, এটা খুবই আপনার মানে ওয়েল নোন আপনার এক্সাম্পল, যে আপনার ওয়াইফাই এর হঠাৎ করে দেখবেন যে কোনো কারণে একটা ডি অথেন্টিকেশন একটা প্রসেস যাবে। এই ডি অথেন্টিকেশন পর আপনার যত ওয়াইফাইতে আপনি যে ওয়াইফাই এর সাথে কানেক্টেড, যেই রাউটারের সাথে, ওই ওয়াইফাইটা আপনার কিছুক্ষণের জন্য ডিসকানেক্টেড হয়ে যাবে বা অনেকক্ষণের জন্য ডিসকানেক্টেড হয়ে যাবে, এবং এইটার জায়গায় সেম নামে হয়তো ফ্রি কোনো সিকিউরিটি পাসওয়ার্ড ছাড়া ফ্রি কানেকশন দিয়ে একটা সেম নামে রাউটার ওই জায়গায় কেউ মানে ক্রিয়েট করে রাখবে। আপনি ওটাতে কানেক্ট হবেন, এখন আপনার সব ডাটা পাস হচ্ছে ওর কোনো একটা ভালনারেবল বা খারাপ উদ্দেশ্যে সেট আপ করা একটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে দিয়ে। আপনার দেখতেছেন নাম সেম, কারণ আসলে আপনার যে বাসার রাউটার বা যে অ্যাকচুয়াল ট্রাস্টেড রাউটার, সেটা কোনো কারণে এখন অফ আছে, ওই জায়গায় আপনার এখন একটা অন্য সাথে কানেক্ট হয়েছে। এটাকে আমরা একটা ইভিল টুইন অ্যাটাক হিসেবে এখানে বলতে পারি। এখানে তাই বলছে যে ওয়্যারলেস নেটওয়ার্কস দ্যাট প্রিটেন্ড টু অফার ট্রাস্টওয়ার্দি ওয়াইফাই কানেকশনস টু দ্য ইন্টারনেট। আচ্ছা, এটা একটা এক্সাম্পল সহ এখানে বললাম আর কি। আর
হয়ে গেল। এটাতে একটা কোশ্চেন ছিল। ওকে, সো এইখান থেকে এতগুলো যেখানে পয়েন্ট গুলো পড়লেন যে এটা ফিশিং নাকি আইডেন্টি থেফট নাকি স্নুপিং না স্নিফিং নাকি এটা ডস না ডিডিওস অ্যাটাক, আপনার হয়তো একটা ডিসক্রিপশন দেওয়া থাকবে কোনো একটা সিনারিও বা কোনো একটা প্রবলেম হয়েছে কোনো একটা কোম্পানিতে। এরপর হয়তো আপনাকে বলবে যে ধরো ডিটারমিন দ্য ভার্নালাবিলিটিস এন্ড চ্যালেঞ্জেস, মানে যেসব সিকিউরিটি প্রসিডিউর প্রবলেম হচ্ছে এটা কেমনে আপনি ঠিক মানে ঠিক করবেন না, মানে ডিটারমিন করতে বলছে এটা কি ধরনের প্রবলেম হচ্ছে। হয় এটা কি ফিশিং প্রবলেম হয়েছে এখানে, নাকি আপনার এই যে টুইন টাওয়ার ইভিল টুইনস কোনো একটা অ্যাটাক হয়েছে, নাকি এটা ডস বা ডিডস অ্যাটাক হয়েছে আপনার কোনো একটা সিস্টেমের মধ্যে। এরকম একটা আইডেন্টিফিকেশন ডিসক্রিপশন থেকে আসতে পারে যে আপনার একটা সিচুয়েশন বলে দিছে এখান থেকে এটা কি ধরনের অ্যাটাক বা এটা কি ধরনের সিকিউরিটি ফ্ল, এইটা আপনার হয়তো আইডেন্টিফাই করা লাগতে পারে এই স্লাইডের কিছু অংশ থেকে। এর আরো এখানে একটা সাইবার ক্রাইমের ইয়েটা দেখে যান কিছুটা। সাইবার ক্রাইম বলতে কি বোঝায়, কোনটাকে আমরা সাইবার ক্রাইম বলি, এটার যে সংজ্ঞাটা একটু কাইন্ডলি দেখে যান। Cyber crime is committed against an individual or a group, a crime that involves the use of computer devices and internet are known as cyber crime. আচ্ছা, আর কি আছে? হ্যাঁ, এরপরে এটা এটা অলরেডি আপনাদের জানা তথ্য, এটা আহামরি তেমন নতুন করে শেখানোর কিছু নাই যে কোনটা ফাইন্যান্সিয়াল ডাটা কেন একটা হ্যাকার টার্গেট করবে আপনাকে, কারণ আপনার অ্যাক্সেস মানে আপনার হয়তো এই যে প্রোডাক্টটা আছে বা যে সার্ভিসটা আছে এটার সাথে ফাইন্যান্সিয়াল কোনো কিছু সংযুক্তি আছে, সেজন্য আসলে এইটা এইখানে অ্যাটাক করাটা তার জন্য অনেক লুক্রেটিভ। এরপরে আসবে এটার একটা ভালো মানে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যে ইনফরমেশন সিকিউরিটি। আমাদের পুরোটাই আমাদের যে একদম ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে আমরা ইনফরমেশন সিস্টেম গুলো পড়ে আসতেছি। এক একটা ইনফরমেশন সিস্টেমে আপনার আমরা এখানে বলতেছি যে সিকিউরিটি টাইপ হলো তিনটা, ফিজিক্যাল, নেটওয়ার্ক আর ডাটা সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে সিকিউরিটি বলতে কি বোঝায়, যেসব পলিসিজ আর প্রসিডিউরস ফলো করে কোনো টেকনিক্যাল মেজার্স দ্যাট ইজ ইউজড টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, অল্টারেশন, ডাটা চেঞ্জ করতেছেন অথবা থেফট, ফিজিক্যাল ড্যামেজ অর অফ ইনফরমেশন সিস্টেম, যে কোনো কিছু সিকিউরিটিকে আপনার এখানে বুঝাতে পারে। এবং এই সিকিউরিটির এই পার্টটাকে তিনটা ভাগে ভাগ করছে, ফিজিক্যাল, নেটওয়ার্ক আর ডাটা। আমরা ফিজিক্যালকে বলতেছিলাম, এখানে কি আলাদা করে দেখাইছে? আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ইমেল সিকিউরিটি, মোবাইল সিকিউরিটি, এটা বলছে। এটা মেইনলি আপনাদের নেটওয়ার্ক সিকিউরিটি টাইপের মধ্যে পড়ছে। ফিজিক্যাল সিকিউরিটির মধ্যে আমরা বলছিলাম যে এমন হতে পারে যে ওই যে আপনার অ্যাক্সেস মানে ফিজিক্যালি অ্যাক্সেস কাকে দিচ্ছেন এইটা মেইনটেইন করা, বিল্ডিং কোড বা বিল্ডিং কোড যেসব আছে সেগুলো মেইনটেইন করা, ফায়ার সেফটি প্রসিডিউর মেইনটেইন করা, আপনি কোথায় বিল্ডিং বানাচ্ছেন এইটা আপনার আগে থেকে মানে এটা কি জিও লোকেশন ভালো কিনা, বা এটা ইন জেনারেল কোন একটা সিকিউর বা সেফ নেইবারহুডে বা লোকেশনে কিনা, এটা নিয়ে আপনার ফিজিক্যাল সিকিউরিটির অংশ বলতে পারি। নেটওয়ার্ক সিকিউরিটি হলো আমাদের যদি কোনো একটা যদি ইয়েতেই ফিজিক্যাল সিকিউরিটি যদি পড়া হয় মানে এরকম যদি একটা হোম বা একটা হাউস বা একটা হাউস বলা ঠিক না, এটা ধরেন ডাটা সেন্টার, এইটার মধ্যে যে সকল সিকিউরিটি প্রসেসেস আমরা রাখবো সেটাকে বা এটা নিজেকে ডিফেন্ড করার জন্য বা সিকিউর করার জন্য যেসব সিকিউরিটি প্রসেস রাখবো সেটাকে বলবো আপনার ফিজিক্যাল সিকিউরিটি। এমন হইতে পারে এটার ভিতরে অনেকগুলা ডাটা সেন্টারে অনেক র্যাক আছে বা অনেক ডাটা সেন্টার মানে ভিতরে আর কি অনেক নোডস আছে, এদের নিজেদের মাঝখানে অথবা যে এটাদের যে এই ইয়েগুলোকে মনিটর করতেছে বা ডাটা সেন্টার সবগুলা মডিউলকে মনিটর করতেছে, এইখানে এই যে আমাদের নেটওয়ার্ক কানেকশন হয় একটা মডিউল থেকে আরেকটা মডিউলে, একটা মডিউল থেকে আরেকটা মডিউলে অথবা যে ইয়ে করতেছে মডারেট করতেছে তাদের নিজের মাঝখানে এইখানে যে কানেকশনটা আছে বা এই কানেকশন যে তৈরি হয়েছে এইখানে আপনার সিকিউরিটি মেইনটেইন করা বা আপনার এই জায়গায় আমরা কি ফায়ারওয়াল ইউজ করবো কি করবো না, এইটাতে আমরা বলবো নেটওয়ার্ক সিকিউরিটি পোর্শনে। আর লাস্ট আরেকটা হলো আমি যে ডাটাটা রাখতেছি এই ডাটাই রাখছি আমি, বিভিন্ন ডাটাই আপনার একটা কোনো একটা ফাইলে বা কোনো একটা হার্ড ড্রাইভে বা কোনো একটা এসএসডিতে আছে, এইটা ইন জেনারেল আপনার একটু ভালো থাকবে কেমনে বা আমরা সিকিউর করতে পারি কেমনে। এখানে ইনক্রিপশনের জিনিস আসতে পারে, এই জায়গায় ডাটা ইনক্রিপ্টেড, রিডান্ডেন্সি জিনিস আসতে পারে যে আপনি ডাটা একবার এই কি বলে ডাটা সেন্টার 1-এও রাখছেন আবার এই সেম জিনিস অন্য কোনো একটা রিজনে ডাটা সেন্টার 2-এও রাখছেন, এটা কিন্তু আপনার তখন ডাটা সিকিউরিটির আন্ডারে পড়তেছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে। Then data security also data security concerns the protection of data from accidental or intentional but unauthorized modification, destruction, disclosure,
through the use of physical security, administrative controls, logical controls, and other safeguards to limit accessibility. লাস্ট এখানে ইনক্রিপশন নিয়ে কিছু কথা বলছে এবং এথিক্স এর কথা বলছে। এইখানে এথিক্স এর পার্টটা হয়তো জানেন বা না জানেন, এখানে জাস্ট এথিক্স এর পার্টটা একটু দেখেন যে এথিক্স বলতে কি বোঝাচ্ছে অ্যাটলিস্ট ডাটা সিকিউরিটির জন্য। আর লাস্টের অংশে এই যে এইখানে কপিরাইট, এটা একটু মানে একটু এক্সট্রা করে পড়ে যান, সেটা হলো কপিরাইট আর প্যাটেন্টস দুইটা। কেউ কি বলতে পারবেন এটা ডিফারেন্স মেইনলি কোথায় কপিরাইট আর প্যাটেন্টের জন্য? স্যার কপিরাইট হচ্ছে আমার একটা রাইট নেওয়া, যে এই জিনিসটা অন্য কেউ যদি কপি করে তাহলে আমাকে পারমিশন দিতে হবে, যে আমার পারমিশন নিতে হবে যে আমি এটা ইউজ করব। বাট পেটেন্ট স্যার এটা আমি একমাত্র ইউজ করব, অন্য কেউ ইউজ করতে পারবে না। এইটা হ্যাঁ হইতে পারে, হ্যাঁ এটা চিন্তা, হ্যাঁ আচ্ছা হয় ঠিক, মানে এর একটা বলতে পারেন যে আপনার যদি কপিরাইট স্ট্রাইক করবে বা ইয়ে করবে, যে আপনি আসলে ইয়ে রাখতেছেন, মানে লিগ্যাল অথরিটি রাখতেছেন, বাট এটা চাইলে আপনি আমার কপিরাইট পারমিশন ছাড়া কেউ ইউজ করতে পারবে না, বাট পেটেন্টের ক্ষেত্রে তো স্যার কেউ ইউজ করতেই পারবে না। আমি দুইটা তবে সেম জিনিস হলো না, একটা জিনিস এখানে মানে মেইন ডিফারেন্সটা হয় যে কপিরাইট অনেক সময় হয় যে আপনার কোনো ফিজিক্যাল ইয়ে না, মানে ফিজিক্যাল কোনো একটা জিনিস না বা স্ট্রাকচার না, এটার ক্ষেত্রে হয়তো কপিরাইট আমরা বলি। কপিরাইট হয়তো এরকম হয় যে আমরা যেটা ডাইরেক্টলি প্রসেস করি এরকম টাইপ কিছু না, বা কোনো একটা মেশিনারি এরকমটাকে আমরা কিছু কপিরাইট বলি না। কিন্তু এটা কি কখনো দেখছেন যে ধরেন আমাদের এরকম বলা হয় যে ধরেন টেসলা গাড়ি বা ধরেন বিএমডব্লিউ গাড়ির কোনো একটা ইঞ্জিনের অংশ বা কোনো একটা ইঞ্জিনের একটা পার্ট, এইটা আপনাকে বলি যে কপিরাইট করা, এরকম কি বলি? ওটা বলে আমরা তখন বলি যেটা না, স্যার। প্যাটেন্ট করা। কিন্তু আবার যদি হয় যে আপনি কোনো একটা লোগো বানাইছেন বা আপনার কোনো একটা কোম্পানির, হ্যাঁ কোম্পানির ধরেন লোগো আছে, এইটা কি আবার প্যাটেন্ট করা, নাকি এটা আবার থাকে যে কপিরাইট, যে আপনার এই নামে এই ছবি সহ এই নামে লোগো বা এই কালারের লোগো কখন আমরা সেম রাখতে পারবো না বা অন্য কেউ করতে পারবে না, এটা তখন আমরা বলি কপিরাইট ইয়ে হয়। তো এটা জিনিসটা সিমিলার হইলো বেশিরভাগ ক্ষেত্রেই, আমি যতটুকু বুঝি আর কি, যে আপনার প্যাটেন্টের জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্যাল জিনিস বা ফিজিক্যাল কম্পোনেন্ট যেটা আর কেউ বানাইতে পারবে না, এটাকে আমরা বলছি। এবং আপনি যেটা ফার্স্টে বললেন কপিরাইটের ক্ষেত্রে এরকম হয় যে হ্যাঁ এটা আমি ইউজ করতে পারবো, বাট জিনিসটা হলো যে আপনার কোনো একটা পেমেন্টের থ্রুতে বা কোনো একটা প্রসেসের থ্রুতে আপনি চাইলে আমি কপিরাইট আপনি লেন্ড করতে পারবো বা আপনি লিজ নিতে পারবেন, এটা করা সম্ভব, একটা প্রসেস মনে আছে। সো জি স্যার, এটা বুকের ক্ষেত্রে হয় অনেক সময়, যে বই ট্রান্সলেটর হিসেবে যখন ইউজ করে এটা করে আর কি কপিরাইটে। তো এইটা একটু এক্সট্রা করে দেখেন যায় যে কোনো একটা ডাটার কপিরাইট এবং প্যাটেন্ট ক্লেম গুলা কি এবং এটা ডিফারেন্সটা কি হয়, এটা একটু আপনারা দেখবেন। স্যার দুইটাই কি স্যার ফিজিক্যাল না স্যার, প্যাটেন্ট স্যার কপিরাইট? এখানে জিনিসটা হলো যে দুইটাই ফিজিক্যাল হওয়া সম্ভব। আপনি যদি বলেন যে আপনার কোনো একটা বই আছে, তাই না, বই তো আবার তখন আপনার ফিজিক্যালি একটা ইয়েই আপনার কি বলে একটা প্রপার্টি, বাট এটাতে তো আপনি বলবেন যে আপনার কপিরাইট আছে বলেই বা আপনার এটার এই বইয়ের প্রতি কপিরাইট আছে বলে আপনি এই বইটা চাইলেই কপি করে মানে ফটোকপি করে আপনার বেচতে পারতেছেন না। বাংলাদেশে যেটা হয়, বিদেশি যত বই আছে তারা এসে আপনার এই জায়গায় সেল করে দেয় বা কপি করেই এই জায়গায় কোনো জায়গায় ফটো সেল করে দিচ্ছে। ওরা কি কপিরাইট ফলো করতেছে না? ফিজিক্যাল কিন্তু ডিভাইসই, বাট তাও আমরা এটা কোনো কপিরাইট ফলো করতেছি না, ফলো করতে পারতেছি না, কারণ ওর ইন্টেলেকচুয়াল ক্লেমটা থাকা সত্ত্বেও আমরা এরকম ফিজিক্যাল কপি বানায় ফেলতে পারছি। বাট প্যাটেন্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটার অ্যাক্সেসটা আপনি হয়তো পুরো ইয়েটা পাচ্ছেন না, মানে বইয়ের ক্ষেত্রে যেমন আপনি যা ওর ইনফরমেশন দেওয়ার বা দেখার সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, যে কবিতা লিখছে সেটা পেয়ে যাচ্ছেন, বই লিখছে যে ডাটাটা আছে সেটা পেয়ে যাচ্ছেন। বাট প্যাটেন্টের ক্ষেত্রে আপনি গিয়ে মেইন সবসময় আর কি আপনি কিন্তু প্রোডাক্টটা পাচ্ছেন। একটা প্যাটেন্টের আপনি যে পিছনে ব্লুপ্রিন্টটা কি, একটা ধরেন মেশিনারির অংশ বা সফিস্টিকেটেড কোনো একটা ইলেকট্রনিক্স, এটার ডায়াগ্রাম কি আছে পিছনে, এটার সার্কিট ডায়াগ্রাম গুলো কি, এইটার মানে ব্লুপ্রিন্টটা কি ছিল, এই জিনিসকে আপনারা ইউজুয়ালি পান আপনার। এবং যদি চিন্তা করে দেখেন বাংলাদেশেও যেটা হয় যে চাইনিজ কোনো প্রোডাক্ট বা বিদেশি কোনো একটা প্রোডাক্ট এসে, বা যদি গাড়ির পার্টস চিন্তা করেন, বাংলাদেশে আছে যে একটা জায়গার নাম আছে হয়তো জানেন যে ধোলাইখাল বা আরো কোনো একটা জায়গায় পার্টের জায়গা আছে, যে যেই প্রোডাক্টটা আসে ওই প্রোডাক্টটা আপনি কপি করতেছেন, বাট ওই প্রোডাক্টের জন্য এটার ডাইমেনশন কি, এটার সার্কিট কি ছিল, এইটা সম্পর্কে আপনার কোনো মানে অ্যাক্সেস নাই। আপনি ওই প্রোডাক্টটা দেখে ডাইরেক্টলি ওটা কপি করতেছেন বা করতেছেন, কারণ ওই প্যাটার্নটা সবার জন্য অ্যাক্সেসিবল না, চাইলেই কেউ গিয়ে ওই ডায়াগ্রাম বা ওই স্ট্রাকচারটার ইনফরমেশন পাচ্ছে না। তো এটা কিছুটা ব্লারি হইতে পারে, বাট আপনি একটা জিনিস মাথায় রাখেন, জাস্ট একটা হলো আপনার কন্টেন্ট আকারে ধরতে পারেন, আর একটা হলো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বা স্ট্রাকচার, এটা একটা স্যার এটা তো এমনও হতে পারে যে হ্যাঁ। যেটা ওনারশিপ হিসেবে একটা কপিরাইটটা একটা ওনারশিপ হিসেবে
কাজ করে, যেটা আমি ওনার, আমার এখন এটা রাইট আছে, কেউ যদি এটা নিতে চায় তাহলে আমার পারমিশন নিয়ে আমি তাকে দিতে পারি। বাট পেটেন্টটা তো স্যার কোনো একটা ইনোভেশন, কোনো কিছু আবিষ্কার করা হয় বা নতুন কিছু, এটার উপর আমি করলাম যে এটা আমি বানাইছি, এটা আমাকে ছাড়া অন্য কেউ যদি বানায় তাহলে আমি তার উপরে লিগ্যাল হ্যাঁ, এটা কোনো এটা কিছু মানে করতে পারবো। জিনিসটা কনফিউজিং বা একটু কেন ব্লারি কেন বলছি, ধরেন আমি গাড়ির এক্সাম্পলই থাকছি, ধরেন কোনো একটা গাড়ি, কোনো একটা ম্যানুফ্যাকচারার খুব নতুন হাইফাই কোনো একটা বা অত্যাধুনিক কোনো একটা ইঞ্জিনের পার্ট বানাইছে বা করছে, নতুন আবিষ্কার করছে, হ্যাঁ, ও এটার প্যাটেন্ট বানাইছে যাতে কেউ কপি পেটেন্ট না করে, বানাতে পারবো। হ্যাঁ, কপি না করে বা বানাইতে না পারে, বা এই ধরনের ওরা যেসব জিনিস, কারণ হলো ও তো মার্কেটে এই জিনিসটা ছাড়বে, তাই না? ও মার্কেটে জিনিসটা ছাড়বে, কিন্তু ছাড়ার পরও তো ও দেখবে যে অন্য কেউ বা চাইনিজ যারা আছে তারা দেখবে যে ওরা কিন্তু ডায়াগ্রাম নাই, ওদের কোনো ইনফরমেশন দেওয়া নাই, ওরা এন্ড প্রোডাক্টটা যেটা পাইছে ওটা দেখে আপনার এখন কপি করার চেষ্টা করবে, যেটা কেমন ছিল, এটা কি হওয়া উচিত, কি মেটেরিয়াল ইউজ করা উচিত, কিন্তু ওরা কিন্তু কোনো ইনফরমেশন পাচ্ছে না যে এটা ইউজ করা লাগবে। স্যার কি ডিফারেন্সটা এরকম হইতে পারে না স্যার, যে কপিরাইটটা স্যার আমরা পুরো কনসেপ্টটা কপি করতে পারতেছি, কিন্তু প্যাটেন্টসে জাস্ট একটা অংশ বা প্রোডাক্টটা, হ্যাঁ, জাস্ট প্রোডাক্টটা প্রোডাক্টটা কপি করতেছি, কিন্তু হ্যাঁ, ডায়াগ্রাম ভিতরের প্রোডাক্টগুলো আমরা কপি করতে পারতেছি না। হ্যাঁ, হইতে পারে, হ্যাঁ, ভালো পয়েন্ট। সো এইটা একটু জাস্ট আপনারা গো থ্রু করে যায় যে কপিরাইট আর প্যাটেন্ট দুটোর ডিফারেন্স কি, আর এটা আপনার কোন কোন কেসে কি হয়, এটা জাস্ট একটু দেখি। তো আমরা নেক্সট সেম করছি। আচ্ছা, ই কমার্সটাই যাই, সমস্যা নাই। ই কমার্সের জন্য আপনাদের বলছিলাম এই জায়গা থেকে, স্লাইড থেকে খুব মিনিমাল জিনিস, এবং যেটা বললাম যে এখান থেকে হয়তো জাস্ট ছোট কোশ্চেন, কোন ডিসক্রিপশনও না, ছোট কোশ্চেন থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। একটা হলো যে এই যে এগুলো থেকে, এই যে এইটা কোনটা বি2বি, কোনটা বি2সি, সি2সি আর সি2বি লাস্ট ক্লাসে বলা হয়েছে, এইগুলোর সংজ্ঞা কি, কার সাথে কার কানেকশন হয় এইটা নিয়ে। আর এখানে আর উপরে হইলো আপনার এই যে 5 Ds অফ ডিজিটাল মার্কেটিং। এখন যদি আপনাকে বলা হয় কোনো একটা কোনো এখানে ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছে মেইনলি, যদি কোনো একটা সিনারিও দিয়ে বলা হয় যে এইটার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এর একটা প্রসেস ফলো করে কেমনে আনবেন, তখন আপনাকে বলবে, ধরেন আপনাকে বলা হয়েছে কোনো একটা কোম্পানি, আমরা ধরলাম যে ধরেন প্রাণ নতুন কোনো একটা জুস বাজারে আনতেছে, এইটা ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার কি কি করবেন বা আপনার প্রসেসটা কি হবে, আপনার এই কোশ্চেন যে ডিসক্রিপশন দেওয়া আছে এটার অনুসারে, তখন আপনার এখানে 1 2 3 4 5 জায়গায় টাচ করে আপনার অ্যান্সারটা দেওয়া লাগবে। যেটা ডিজিটাল ডিভাইসের থ্রুতে আমরা করতে পারি, ডিজিটাল ডিভাইস কি কি হতে পারে, এই যে এটা ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে আমরা করতে পারি, কি কি প্ল্যাটফর্ম থাকে আমরা এখন ইউজুয়ালি ইউজ হয় এটা ডিজিটাল মিডিয়ার থ্রুতে করতে পারি, এটা আপনার হইতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে, অথবা লাইভ মানে টেলিকাস্টিং কিছু একটা, ডাইরেক্ট বিলবোর্ডে অ্যাডভার্টাইজিং একটা হইতে পারে, ইমেল যদি হয় ইমেল অ্যাডভার্টাইজিং সেটাও একটা হইতে পারে। এরপরে আছে হলো আমি যে আসলে ডাটাটা দিচ্ছি, মানে যে ডাটাটা আসলে যাচ্ছে আপনার ইয়ের কাছে, কনজিউমার কাছে, এইটা আপনার নতুন কি, বা এটা আমার যে নতুন প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটার নতুনত্ব কি বা কি কি ধরনের ফিচার আছে, এটা নিয়ে আমরা প্রকাশ করতে পারি ডাটার পোর্শন। আর টেকনোলজি হলো যে আমি মানে টেকনোলজি যদিও বলতেছে, এটা মেইনলি আসলে মানে লাস্ট পার্টটাই বোঝায় যে আপনি কি মিডিয়ামের থ্রুতে বা কি অ্যাক্টিভিটির থ্রুতে আপনি আপনার মার্কেটিং এর পার্টটা করতেছেন। ওটা আপনার হইতে পারে হলো কোনো প্রমোশন, সেলস, কোনো একটা সেল দেওয়া, মানে কোনো একটা ইয়ের উপর, এটার উপর ডিপেন্ড করে আপনার এই যে 1 2 3 4 5 5D ডিজিটাল মার্কেটিং, একটা স্লাইড মোটামুটি দেখলেই এই 5D ডিজিটাল মার্কেটিং জিনিসটা কিছুটা ধারণা পাবে। হয়তো আপনার কোশ্চেন আসতে পারে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, এইটা ডিজিটাল মার্কেটিং প্রসেসটা এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন করতে গেলে আপনার এই 5টা স্টেপই ধরে বা দেখাইছে, এটা ধরে আপনার আগানো লাগবে। সো এইটাই মোটামুটি আপনার এই স্লাইড থেকে। চাইলে আপনার এই যে ইয়ের পার্টটা দেখতে পারেন, এই যে এখানে 1 2 3 4 5 ই কমার্স টেকনোলজি আপনার কি কি ইমপ্রুভমেন্ট বা কি কি ধরনের ফিচার আছে, এটা চাইলে একটু দেখতে পারেন, এটা অত ইম্পর্টেন্ট না এই জায়গায়। যে এরকম 7টা এই জায়গায় আপনার পয়েন্ট দেওয়া আছে যে 8 ইউনিক ফিচার্স অফ ই কমার্স টেকনোলজি, চাইলে দেখতে পারেন কোনটা কি বুঝায়, এক ঝলক দেখে যেতে পারেন, এটাই এতটুকু। সো স্লাইড থেকে এখান থেকে ইম্পর্টেন্ট পার্টটা যেটা বললাম যে 5Ds, B2B, B2C, C2C আর C2B। আর চাইলে হলো যে 8টা ই কমার্সের পয়েন্ট যেটা আছে, এটা কাইন্ডলি একবার চোখ বুলাই গেল আই গেস প্রবাবলি হবে। আচ্ছা, সো ছোট স্লাইড এবং এখান থেকে ছোট কোশ্চেন আসবে, কোনো ডিসক্রিপশন হয়তো মানে এক্সপেক্ট করেন না ডিসক্রিপশন ইয়ের পার্ট, ছোট কোশ্চেন জাস্ট অ্যানসার দেওয়া লাগবে এরকম আসতে পারে। আচ্ছা, নেক্সট। অনেকক্ষণ টাইম নিয়েছি, যদিও 1 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে।
কোয়ালিটি ফর এক্সাম্পল দেখা চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা একটু তাড়াতাড়ি যায়। আমরা এখানে দেখছিলাম এসকিউএ, এসকিউপি, এসকিউসি এবং এসকিউএম সবগুলোর সংজ্ঞা এবং কোনটা কি, কি কি মেট্রিক্স এর উপর কাজ করে এই জিনিসটা। এবং এই যে এখানে দেওয়া আছে যে আপনার এলিমেন্টস অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এগুলো সবগুলো একটু দেখে যান যে এলিমেন্টস গুলো কি কি, কিসের উপর বেস করে আমরা যে বলতেছি যে একটা কোয়ালিটি অ্যাসিওর হচ্ছে। আমরা যে অ্যাসিওরটা দিতেছি কিসের বেসিসে, আমরা বলতেছি যে সব ধরনের ইন্ডাস্ট্রি লিডিং বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রসেস গুলো আমরা ফলো করতেছি বলেই আমরা অ্যাসুরেন্স দিচ্ছি যে আমাদের প্রোডাক্টটা ভালো হবে। এটা কিন্তু অ্যাসুরেন্স বলতে কিন্তু এই যে এখানে নিচে দেখেন ডায়াগ্রামে লেখাই ছিল, অ্যাসুরেন্স বলতে আপনার এইটার প্রসেসটা বোঝায়, নট প্রোডাক্টটা কি ঠিক মতো হইলো, প্রোডাক্টটা কি কোনো ফাটা ছেঁড়া আছে কিনা, এটা না। আপনি যে প্রোডাক্টটা ঠিক মতো বানাতে চান, এই বানাতে চাওয়ার জন্য যে সকল স্টেপ বা প্রসেস ফলো করে আপনার বানাতে হবে, এই সকল স্টেপ বা প্রসেস আপনি কি সবগুলো ফলো করছেন কিনা। যদি ফলো করে থাকেন তাহলে সেটা হবে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স স্টেপ। এবং শেষে গিয়ে আমার প্রোডাক্টটা কি কতটুকু আপনার ইয়ে হলো, কাজ করতেছে। হয়তো সবগুলা বাটন কাজ করতেছে না, 10টার মধ্যে 9টা বাটন কাজ করতেছে, একটা কাজ করতেছে, তখন আমরা যে কোয়ালিটি কন্ট্রোল, আমরা হয়তো সব প্রসেস ঠিক মতো রেখে আগাইছি, আর লাস্টে গিয়ে কোয়ালিটি কন্ট্রোলে গিয়ে দেখতেছি আমরা 10টার মধ্যে 9টা বাটন কাজ করতেছে, একটা বাটন কাজ করতেছে না, তখন আমাদের কোয়ালিটি কন্ট্রোলে আটকাইছে, তার মানে এন্ড প্রোডাক্টটা কোনো না কোনো ফল্টি হয়েছে একটা দিক দিয়ে। এবং দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স যেহেতু আমরা স্টেপ ফলো করতেছি, এটা একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ সবকিছু ঠিক রাখার। আর কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে যেহেতু আমরা খারাপগুলো বাতিল করতেছি বা আইডেন্টিফাই করতেছি, এটা একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। আপনার যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেটা কি মানে সবগুলা ঠিক রাখা বা কোয়ালিটি ঠিক রাখা। আর নিচে দেখেন একটা হলো ফাইন্ডস ডিফেক্টস আর একটা হলো আপনার প্রিভেন্টস ডিফেক্টস, ইয়ে বলছে কিউসি আর কিউএ। এই কিউসি আর কিউএ এর মানে পোর্শনটা আপনার ঠিক মতো দেখে যান যে ডিফারেন্স গুলো কি কি হয়, কেন আমরা একটাকে কিউএ বলতেছি একটা কিউসি বলতেছি। সিনারিও যদি দেওয়া থাকে যে এটা কি তাহলে কি কিউ এ অ্যাসিওর হচ্ছে নাকি কিউসি থ্রুতে আপনার এই ফলটা পাইছে, এটা একটু দেখে যায় বা আইডেন্টিফাই করতে মানে পারতে হবে আর কি। উপরে যাই ছিল। আচ্ছা, এলিমেন্টস অফ কোয়ালিটি অ্যাসুরেন্স এখানে সবগুলোই দেখা লাগবে যেগুলো আছে আর কি। আমরা এখানে কিছু জিনিস আপনার ইয়ে করে গেছিলাম, স্কিপ করে গেছিলাম। এখানে যেমন একটা ছিল আমরা দেখছিলাম যে ভেন্ডর ম্যানেজমেন্ট। এখানে দেখেন বলা হয়েছে যে ভেন্ডর কি হইতে পারে। ধরেন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, কে একজন বলতে পারবেন যে আপনি ধরেন একটা সফটওয়্যার কোম্পানি, ধরেন আপনি পাঠাও মেইনটেইন করতেছেন, হ্যাঁ, আপনার ভেন্ডর থার্ড পার্টি কানেকশন কার কার লাগতে পারে বা কার কার সাথে থাকতে পারে? স্যার ম্যাপের সাথে থাকতে পারে গুগল ম্যাপ। হ্যাঁ, এপিআই পয়সা দেওয়া লাগে গুগল ম্যাপের, হ্যাঁ সেটা একটা থাকতে পারে। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড আমরা যেটা পেমেন্ট ইউজ মেথড করি। যেসব ব্যাংক আছে, যেসব ইয়ে আছে, যার যার সার্ভিস আপনি আপনার অ্যাপের থ্রুতে বলবেন যে আমরা এটা এটা অ্যাকসেপ্ট করি, এটা একটা হতে পারে। আর স্যার যাদের ভেহিকল গুলো আমরা হায়ার করব। গুড পয়েন্ট, হ্যাঁ হতে পারে। আরেকটা জিনিস এখানে দেখেন এক্সাম্পল বলে দিচ্ছে, আপনার যেহেতু এটাতে আমরা সফটওয়্যার কোম্পানি হিসেবে ধরতেছি, পাঠাওকে ধরতেছি সফটওয়্যার কোম্পানি, ওর কিন্তু নিজেদের এটা এমন হইতে পারে যে ওদের নিজেদের যে অপারেটিং সিস্টেম প্রোভাইডার আছে, আমরা ধরতেছি সবগুলো হয়তো মাইক্রোসফটে চলতেছে। আপনারা যেমন ডিআইতে গুগল সুট ইউজ করতেছেন, অনেক ইউনিভার্সিটিতে কিন্তু আপনার মাইক্রোসফট সুট ইউজ করে, মানে জিমেল মানে ইমেলের জন্য। ওদের তখন এই যে আমরা যে এখানে মিটে বসছি না বসে আমরা টিমসে বসতাম তখন, হ্যাঁ, এটা আপনার তখন এটা কি আপনার তখন আপনার কোম্পানির জন্য ভেন্ডর না, তাহলে কি আমার মানে ডিআইওর জন্য এই যে গুগল সুট যেখান থেকে আজ আমরা ইয়ে পাচ্ছি, এই যে ইমেল, ডকস, স্টোরেজ এগুলো পাচ্ছি, আমার কাছে কি বা আমার ইয়ের কাছে সিস্টেমে গুগল কি একটা ভেন্ডর না, আমার কাছে একটা সার্ভিস প্রোভাইড করতেছে না? আমার নিজের সার্ভিস ঠিক মতো প্রোভাইড করার জন্য, এডুকেশন আপনার এই ইনস্টিটিউশন ঠিক মতো চালানোর জন্য গুগল একটা তখন থার্ড পার্টি ভেন্ডর, যে আপনি এখান থেকে আপনার স্টুডেন্ট কানেকশন বা স্টুডেন্ট কমিউনিটির জন্য আমাদের যে এইসব ইমেল সার্ভিসেস বা গুগল সুট সার্ভিস আমরা দিচ্ছি, একটা ভেন্ডর। এটা চাইলেই মাইক্রোসফট হতে পারতো, আমরা গুগল এখানে ইউজ করছি। একইভাবে দেখেন এখানে অপারেটিং সিস্টেমও আপনার কোনো একটা ভেন্ডর হতে পারে। আপনার কোম্পানিতে কি ম্যাক চালাবে সবাই, তাহলে আমাদের এইসব জিনিস কিনা লাগবে, নাকি লিনাক্সে চলবে সবাই, তাহলে আমাদের এটা হতে পারে, অথবা মাইক্রোসফট সার্ভিসেস চলবে। আর একটা হতে পারে আপনার যে অ্যান্টিভাইরাস ইয়েটা ইউজ করেন সেটা হতে পারে। আপনার সার্ভারে আপনি কি ধরনের ডাটা স্টোরেজ রাখছেন বা ডাটা স্টোরেজ কার্ড কোথা থেকে নিছেন, কার থেকে নিছেন, আপনি কি ওরাকল থেকে ডাটা স্টোরেজ কিনছেন বা আপনি মান্থলি পেমেন্ট করতেছেন, সাবস্ক্রিপশন নিছেন,
নাকি আপনার গুগল থেকে নেওয়া, নাকি AWS থেকে নেওয়া, এটা আপনার এরকম আলাদা ভেন্ডর হইতে পারে। এবং আপনার কোয়ালিটি যদি অ্যাসিওর করতে চান, এখন যদি একটা এক্সাম্পল ধরেন যে আপনি একটা নতুন প্রজেক্ট করতেছেন, আপনি ধরেন এই যে এরকম যে মাইক্রোসফট, আপনার গুগল আর AWS অ্যামাজন বাদে আপনি থার্ড কোনো ছোট এরকম ক্লাউড স্টোরেজ প্রোভাইডার কাছে গেলেন, হ্যাঁ, কিন্তু আপনার প্রজেক্টটা হইলো অনেক বড় প্রজেক্ট, ধরলাম ন্যাশনাল ডাটাবেস বা ন্যাশনাল কোনো ইনফরমেশন নিয়ে এটা একটা কোনো একটা প্রজেক্ট যেটা সিগনিফিকেন্ট কিছু। এইটাতে আপনি কস্ট কাটিং এর জন্য আমাদের টপ যে 3টা আপনার প্রোভাইডার, এটা বাদ দিয়ে বা রিলায়েবল প্রোভাইডার, এটা বাদ দিয়ে অন্য কোনো থার্ড পার্টি প্রোভাইডার বা অন্য কোনো র্যাঙ্কের প্রোভাইডার যারা আসলে সেম সার্ভিস প্রোভাইড করতেছে কিন্তু আপনাকে বলতেছে যেটা আসলে আমার কম দামে দিব, এটা কি নেওয়া উচিত হবে? কি মনে হয় আপনাদের? আমাদের কোনো একটা ক্রিটিক্যাল সিস্টেমে ইয়ে দিছে, যে সফটওয়্যার ক্রিয়েট করতে দিছে, আমরা এখন তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা যেটা আসলে প্রুভেন এরকম কিছুতে না গিয়ে আমরা যেটা আমাদের জন্য সস্তা লাগতেছে সেটা আমরা সেই সলিউশনটা আমরা আনতেছি ক্লাউড স্টোরেজের জন্য। এইটা কি আপনার মনে হয় যে বেস্ট অপশন? না স্যার, না একটা স্যার। অপশনাল অপশন হতে পারে, কিন্তু বেস্ট হ্যাঁ, অপশন কখনো না, কারণ এখানে সিকিউরিটির প্রবলেম হতে পারে, হ্যাঁ, আবার রিলায়েবিলিটি প্রবলেম হতে পারে, এই অন্য বড়গুলো তারপরে অ্যাটলিস্ট। রিলায়েবিলিটি, ডাটা স্টোরেজ কম হতে পারে, যে এখানেও লাগলো না তখন আমাদের একটা থার্ড পার্টি হ্যাঁ, আরেকটা হায়ার করতে হবে। হুম, তখন হয়তো আপনি যে কস্ট যাচ্ছেন কস্ট কমাতে, তখন আপনার 2বার ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনার কস্ট বেড়ে যাচ্ছে। এবং এই যে এটা যে করতেছে এক এক সময় আপনার যে সার্ভিস অফ থাকতেছে, কম থাকতেছে, এটা একটা এক্সাম্পল, এটা ধরতেই পারেন যে ধরেন ইউনিভার্সিটির যে আপনার এই যে ইয়ের সময় অ্যাডভাইজিং এর সময় ডাটা কমে যাচ্ছে বা ইয়ে যাচ্ছে, এই মানে যদি আপনার যে সার্ভার সলিউশন যে দিছে বা হার্ডওয়্যারটা যে দিছে এটা যদি ভালো কোনটা নিতেন তাহলে হয়তো আপনার এইটা এটা মানে এই লোড পড়লে প্রবলেমটা হইতো, এই প্রবলেমটা এই সমস্যাটা আপনার স্টুডেন্টরা প্রতি সেমিস্টারে ফেস করতো না, এটা একটা হইতে পারে। তাইলে আপনার যদি কোয়ালিটি এশিওর করতে হয় যে আপনার সবসময় স্মুথ ট্রানজিশন হবে, আপনার সেমিস্টার শেষে আপনার কি বলে অ্যাডভাইজিং ঠিক মতো হবে, এটার জন্য আমরা তখন যে ভেন্ডর বা যে আমাকে স্টোরেজ সলিউশনটা দিচ্ছে বা সার্ভার সলিউশনটা দিচ্ছে, আমরা যদি ঠিক মতো না ইউটিলাইজ করি বা ওটা ঠিক মতো না চুজ করি, তাহলে আমাদের কোয়ালিটি যেটা মানে দেখাতে চাচ্ছি বা দিতে চাচ্ছি স্টুডেন্টকে বা কাউকে, ওটা তখন অ্যাসিওর করা যাবে না, কারণ হয়তো রিলায়েবল না এটার বেসিসে। এটা হবে আপনাদের যে ভেন্ডর গুলো আছে, থার্ড পার্টি যাদের সাথে কমিউনিকেট করবেন সেটা কি রিলায়েবল কিনা বা ভালো কিনা, এটা একটা। এখানে সবগুলো পার্টি আপনার দেখা লাগবে আর কি, এলিমেন্ট অফ সফটওয়্যার কোয়ালিটি সবগুলো পয়েন্টই একটু কাইন্ডলি দেখে যাবেন এই জায়গায় কি কি এলিমেন্ট আছে। আচ্ছা, এইটা বলছিলাম আপনাদের এসকিউ এর টাস্ক, এর মধ্যে এই জিনিসগুলো আপনার দেখা লাগবে না, এটা স্কিপ করে যেতে পারেন এই ইয়েটা স্লাইডটা, সমস্যা নাই। এরপরে আছে হলো আপনার এই যে এখানে কোয়ালিটি ম্যানেজমেন্টে আছে হলো আপনার কিউএ কিউসি ডিফারেন্স কি, কোন কেসে কোনটা ইউজ হয়, কোন একটা ডিসক্রিপশন থেকে হয়তো বলে থাকবে যে এটা কি কিউ এর আন্ডারে পড়বে না কিউসির আন্ডারে পড়বে, এইটা একটা পার্ট। এবং এটা অনেক ইম্পর্টেন্ট কিউএ কিউসির ডিফারেন্স বা কম্পারিজনটা এখানে। এবং লাস্টে এই যে এখানে কয়েকটা জিনিস বলছে, program inspections during inspection আর during a review, এটা আচ্ছা এটা জাস্ট একবার মানে স্কিম থ্রু করে দেখে যেতে পারেন। আপনাদের এই জায়গায় আর ইম্পর্টেন্ট পার্টটা হলো অ্যাটলিস্ট সবগুলোই দেখা লাগবে আর কি, পুরো জিনিস স্লাইডে দেখা লাগবে, কোনোটা বাদ দেওয়া তেমন ইয়ে না, বুদ্ধিমানের কাজ না। আর লাস্টে হলো যে ইন্সপেকশন চেক লিস্ট, যেটা আপনাদের এটা আমি ক্লাসে বলছিলাম দেখানোর জন্য ইয়ের জন্য বলছিলাম, ডাটা ফলস, কন্ট্রোল ফলস, ইনপুট আউটপুট, ইন্টারফেস ফল্ট, স্টোরেজ ফলস, আর লাস্টে এক্সেপশনস যেগুলো আছে, এই ফল্ট 1 2 3 4 5 6 6টা, এইটা কোনটা কি কি বুঝায় এখানে এক্সাম্পল গুলো বলে দিছে, এইটা কাইন্ডলি আপনারা দেখে যাবেন, মানে এই জায়গা থেকে অ্যাটলিস্ট একটু ফোকাস করে দেখেন। ইন্সপেকশন চেক লিস্টে আপনাকে এমন হতে পারে যে আপনার কোনো একটা প্রবলেম দিয়ে দিছে বা ফল্টের কথা বলছে, আপনাকে এখন জিজ্ঞেস করবে এই ফল্টটা কেন হয়েছে বা কোন কারণে বা কোন ধরনের স্টেপে বা কোন টেস্টের জন্য প্রবলেম হয়েছে বলেই বা কোন হ্যাঁ টেস্ট কেসে প্রবলেম হয়েছে বলেই আপনার এই ধরনের ফল্ট আমরা দেখতে পাচ্ছি। তখন বলবেন বা এটা কি ধরনের ফল্ট, তখন আপনি বলবেন এটা ইনপুট ফল্ট বা কন্ট্রোল ফল্ট অথবা ইন্টারফেস ফল্ট, আইডেন্টিফাই করে বলা লাগতে পারে। তো এই চেক লিস্টের পোর্শনটা আপনার কিউএ কিউসি, আপনার এরপরে হয়েছে এলিমেন্টস অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, আর প্রথমে যে সংজ্ঞাগুলো আছে এসকিউএ, এসকিউপি, এসকিউসি আর এসকিউএম, এগুলো একটু দেখে যান অ্যাটলিস্ট এই ইয়ে থেকে, এসকিউএ উইথ 13 স্লাইড থেকে। তো আপনার এক্সাম্পল কি একটা মিনিট স্ক্রিন।
দেখেন একটা ইয়ে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, ডিজাইন আ স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর কন্টেইনিং এসেনশিয়াল ইনফরমেশন ফর দ্য সিনারিও মেনশনড অ্যাবাভ। সিনারিও কি ছিল আমরা পরে আসতেছি। আর আরেকটা আছে ম্যানুয়াল ডিজাইন টেস্ট কেসেস টু চেক এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ফর কনটেক্সট এজ এন্ড একাডেমিক ইনফরমেশন। যেটা বললাম যে আপনার দুইটা অংশ বা দুইটা পার্ট নিয়ে আপনার এটার এক্সাম্পল ক্রিয়েট করতে পারে বা বলতে পারে আর কি। তো দুইটা সাইড থেকে, যেটা বললেন একজন বলছেন যে দুইটা সাইড থেকে করবে কিনা, হ্যাঁ দুইটা সাইড থেকে করা সম্ভব বা করছে এই জায়গায়। তো এটা যদি দেখি, এটা আচ্ছা এখানে কোশ্চেনের ডিসক্রিপশনে দেওয়া ছিল, আমরা মুখে বলতেছি। আচ্ছা এটা রিকোয়ারমেন্ট, আচ্ছা সমস্যা নেই, আমরা আঁকি নিজের থেকে। এখন যদি এটা ইন জেনারেল কোনো রিকোয়ারমেন্ট দেওয়া নেই বা কোনো ডিসক্রিপশন দেওয়া নাই বলেন তো, তাহলে আমাদের যদি বলা হয়ে থাকে যে একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন তৈরি করতে ওয়েবের জন্য, ওয়েব এর জন্য, তাহলে আমাদের কি কি আনা লাগবে এই ইয়েতে, কি বলতে পারবেন আমাদের এই ইনফরমেশন ইয়েতে ফর্মে কি কি আনা লাগতে পারে? স্যার আমাদের কি স্যার ইনপুট আউটপুট স্লাইডটা একবার রিভিউ করা যায় স্যার? তাহলে Input- স্যার ফরম্যাটটা বুঝতে পারতাম যে কি কি ধরনের ডিজাইন করতে দিতে পারে স্যার, মানে আচ্ছা। ওয়েব ডিজাইন বা এরকম অনেক ডিজাইন আছে, তো স্যার এটা বুঝতেছি না কোনটা কিভাবে করতে হবে স্যার। ইনপুট আউটপুট কি, আচ্ছা আমি তাই রাইট। জন্য আপনার কয়েকটা এখানে ইনপুট ফর্ম বা টাইপ, এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেমন লেখা আছে ওয়েব বেসড ইনপুট রেজিস্ট্রেশনের জন্য। এইখানে দেখেন ফার্স্টেই বলা হয়েছে এই যে এখানে ডাটা ইনপুট মেথডস এর মধ্যে আমাদের দুইটা টাইপ আছে মেইনলি, একটা হলো অনলাইন, একটা হলো অফলাইন। ডাইরেক্টলি একটা হলো আপনার স্ক্রিন প্রম্পট বা আমাদের ওয়েব এর থ্রুতে আমরা যেটা নিজেদেরকে বলতে অনলাইন ইনপুট ফর্ম, আর যেটা আমরা নিজেরা ডিজাইন করতে পারি আপনার কাগজে বা কেউ ডিজাইন করতেছে কাগজের জন্য, কোনো একটা ইউটিলিটি বিল, কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট না, কারণ ব্যাংকে আপনি ওপেন করতে যাচ্ছেন কোনো একটা ইয়ে, এটা আপনার ধরতে পারেন যে সম্ভব, এটাকে আপনার অ্যাকচুয়ালি কাগজ বা অফলাইনে ইউজার ইনপুট দেওয়া সম্ভব আছে। এইটা এক্সাম্পল অনেক কিছু দেওয়া আছে এই জায়গায় আপনার গুড ডিজাইন ব্যাড ডিজাইন হিসেবে। এইখানে একটা পার্ট আছে, যদি খেয়াল করে দেখেন এই যে এইখানে প্রথমে দেখেন বলছে যে আপনার গুড ডিজাইন কি ব্যাড ডিজাইন কি 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 ইনশিওর করতে হবে এই জায়গায়, কোন একটা ফর্ম যদি আপনি বানাইতে চান এটার জন্য কি কি জিনিস ইনশিওর করতে হবে, এটা একটা পার্ট পয়েন্ট একটা বলে দিয়েছে। মেক দ্য ফর্ম ইজি টু ফিল আপ, ইনশিওর করতে হবে কি কি অ্যাড করবেন, সবগুলো ডাটা যে চাচ্ছে সেটা দিতেছেন কিনা, ডিজাইনটা সিম্পল হইতে হবে। এবং দেখেন লাস্টে একটা পোর্শন করতে বা একটা মাঝখানে পোর্শন করতে ফর্ম ফ্লো নিয়ে, designing a form with proper flow can minimize the time and effort expended by employees in the form completion. Forms should flow from left to right and top to bottom. Illogical flow takes extra time and it's frustrating. A form that requires people to go directly from the bottom of from then skip back after top completion exhibits poor flow. এইটা মেইনলি বুঝাচ্ছে আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, ধরেন এইটা ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনি যে সময় ইনফরমেশন ফিল আপ করবেন আপনার ইউজুয়ালি লেফট টু রাইট আমরা ফিল আপ করবো, এইটা এক। এবং
এমন কিছু ফিল আপ করবেন না যে আপনার এইখানে একবার ফিল আপ করার পর আপনাকে বলবে যে নেক্সট পেজে গিয়ে আপনার অন্য কোনো কিছু ফিল আপ করে আসা লাগবে বা বলবে ফিল আপ করতে, বা ডাটা হয়তো এই যে জিনিসটা আসলে যদি এটা অনলাইনে ধরতাম তাহলে আমরা বলতাম যে নেক্সট পেজ যাচ্ছে এরকম কিছু। এইখানের ক্ষেত্রে মেইনলি যে প্রবলেমটা হয় যে আপনার যেই ধরনের ডাটা লিখতেছেন, আপনি ফার্স্টে লিখতেছেন আপনার ইউজার ইনফরমেশন, আপনি কোথেকে পড়ছেন, আপনি কি কোথায় গ্রাজুয়েট করছেন, কোথা থেকে কি রেজাল্ট পাইছেন, এইটা ইনফরমেশনটা মাঝখানে হঠাৎ করে আপনার চাইলো যে আপনার ধরেন আপনার কি কি বলে ব্যাংক স্ট্যাটাস বা কারেন্ট বা এরকম হলো যে আপনার গত 1 মাসের ব্যাংক ট্রানজাকশন কত, আপনি যদি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টে নতুন কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান বা পোর্শন খুলতে চান, হঠাৎ করে আপনার ইনফরমেশনের মাঝখানে পার্সোনাল ইনফরমেশনের মাঝখানে ও চাইলো যে আপনার গত 1 মাসের কতটুকু আপনার কতটুকু মনে হয় ট্রানজাকশন হইছে বা এরকম কিছু একটা ইনফরমেশন দাও, যেটা আসলে এইখানে যে ধরলাম আমরা যদি বলি যে এটা কোনো একটা অংশ, এইটা কোনো একটা অংশে আপনাকে যদি বলা হয় যে এই অংশে আপনার নিজেদের এই অংশে আপনাদের নিজেদের ডাটা বা পার্সোনাল ডাটার অংশ এখানে চাইছে, এটার মাঝখানে এইটার সাথে রিলেভেন্ট না এরকম কোনো ডাটা আপনার এখানে অ্যাড করতে বলছে। আবার এখান থেকে আপনার হয়তো আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সম্পর্কে ডাটা অথবা আপনার ইউটিলিটি কত খরচ হয়েছে এটা সম্পর্কে কোনো ডাটা এখানে ফিল আপ করতে পারতেছে। এর মাঝখানে এসে আপনার ধরেন কোন সালে গ্রাজুয়েট করছেন এইটার আপনার ইনফরমেশন চাচ্ছে এই জায়গায়। এরকম ইররিলেভেন্ট বা যেটা আসলে ফ্লোটা করে না, মেইনটেইন করে না, এরকম ডাটা আমরা কখনো ইনপুট আকারে নিব না বা না নেওয়ার চেষ্টা করবো না। তো এইটা এখানে বুঝাইছে আপনার ফর্ম ফ্লো জিনিসটা নিয়ে, যে আপনাদের ডাটাগুলো যেমন ফ্লো করবো বা লিখবো মেইনলি টপ টু বটম, লেফট টু রাইট, এবং যাতে যেখানে যেগুলো ইনফরমেশন থাকে হঠাৎ করে অন্য কোনো ইনফরমেশন বা এই জায়গায় একবার পার্সোনাল ইনফরমেশন নিতেন, পেজের শেষে এসে আবার পার্সোনাল ইনফরমেশন অন্য কোনো একটা অংশ নিচ্ছেন, এরকম যাতে না হয়। যেখানে যেটা ইনফরমেশন নিচ্ছেন এটা একসাথে আপনার কনজেস্টেড থাকে। এরপরে বলছে আমরা যদি কোনো একটা আপনার কি বলে ফর্মের জন্য ইন টোটাল আপনার 7টা এখানে আছে, কি বলে স্টেপ আছে বা আমার সেকশনস আছে। হেডিং, আইডেন্টিফিকেশন, ইনস্ট্রাকশনস, বডি, সিগনেচার অফ ভেরিফিকেশন, টোটাল আর কমেন্ট এখানে আমাদের আছে। আমরা এখন এই এক্সাম্পলে চলে যাই এই জায়গা থেকে, যে আমাদের যদি আচ্ছা এক্সাম্পল দেওয়ার আগে আরো একটা জিনিস, যে এখানে আপনার ডাইরেক্টলি একটা ওভারভিউ দিছে যে কি কি ধরনের আপনার ইনপুট প্রসেস থাকতে পারে, মানে ক্যাপশনিং প্রসেস থাকতে পারে। একটা হলো ইনলাইন, একটা বিলো লাইন, একটা বক্সড, এরপরে ভার্টিক্যাল, এরপরে হরাইজন্টাল, আর এরপরে হয়েছিল আপনার টেবিল ক্যাপশন, এখানে ক্যাপশন গুলো দিছে। এবং আমরা যেটা বলছিলাম যে আপনার ইউজুয়ালি লেফট সাইডে আপনার থাকে, টেক্সট গুলো থাকে, এরপরে আমার বক্স গুলো থাকবে রাইট সাইডে, যদি উল্টোটা আর কি দেখাইছে। আচ্ছা, আর আর কি ছিল? ক্যাপশনিং আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বসতে পারে টাইপস অফ ডেটা অনুসারে, যেমন যদি সাইন যেখানে করতেছে অবশ্যই আপনি এক্সপেক্ট করবেন যে আপনার নিচে হয়তো লেখা থাকবে সিগনেচার অথবা ডেট, বা যে লিখতেছেন অ্যাপ্লিকেন্ট এরকমটা কিছু একটা লেখা থাকবে। আর যখন নাম লেখার জন্য তখন আপনি এক্সপেক্ট করবেন যেটা বাম সাইডে বা আমাদের যে লাইন ক্যাপশন এটা আপনার ফলো করবে। এবং যদি আপনার হয় যে কোনো স্পেশাল এরিয়া কোড বা অ্যাড্রেস এটা লেখার সময় অনেক সময় দেখবেন যে আপনার এই যে বক্স ক্যাপশনিং করা হয়ে থাকে, এটা একটা অপশন। আর চেকলিস্টের জন্য আমাদের যেটা হয় ভার্টিক্যাল চেকলিস্ট, হরাইজন্টাল চেকলিস্ট, এগুলো অ্যাড করা। আর টেবিল ক্যাপশন তো বুঝছেন, টেবিলের হেডার যে ভ্যালুগুলো থাকে সেটাকে আমরা টেবিল ক্যাপশনিং এখানে টার্ম করতেছি। গুড ডিজাইন ব্যাড ডিজাইনের এক্সাম্পল দেখবেন আমরা যেটা ক্লাসে বলছিলাম, যে ধরেন যে এইটা আপনার মান্থ, ডে, ইয়ার এর জন্য গুড ডিজাইন কি। আর যদি আপনি এই যে এরকম বক্স গুলো স্পেসিফাই না করে আপনি এরকম জায়গা যদি দেন, এটা কয়টা হবে, এখান থেকে ইউজার কি আগে মান্থ লিখবে না ডে লিখবে নাকি আপনার ইয়ার লিখবে, এটা নিয়ে কনফিউশন যেমন ক্রিয়েট হবে আপনার মানে হয় কনফিউশন ক্রিয়েট হবে আর কি এখানে। যেটা হলো যদি আমরা এখানে ফর্ম্যাটটা দিয়ে দেই, এটা আপনার অত কনফিউশন ক্রিয়েট করবে না। এটা কিছু গুড ডিজাইন ব্যাড ডিজাইনের এক্সাম্পল আপনি এখানে দেখতে পারেন। এখানে অনেক কিছুই আপনার নিজে ডিটারমিন করে নেওয়া লাগবে বা বোঝা লাগবে, এলিমেন্টস গুলো দিয়ে দিছে কোনটা ভালো কোনটা খারাপ, দেখে কোনটা মনে হয় ভিজুয়ালি অ্যাপিলিং এখানে বলা হয়েছে। বাট এই যেমন এখানে যদি দেখেন, এখানে অ্যাড্রেস দিছে, অ্যাড্রেসের জন্য নামের জন্য এখানে কোনো দেয় নাই, আপনার খালি জায়গা দেয় নাই, ও ক্যারেক্টার বাই ক্যারেক্টার বসানোর জন্য আপনি এখানে বক্স 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 দিয়ে দিচ্ছেন। এইটা আপনার একটা ব্যাড ডিজাইনের এখানে এক্সাম্পল দেখাচ্ছে। টেন্ডেন্সি টু বি ফিল নেম অন টপ অফ লাইন, নট ইনাফ স্পেস ফর লেটার্স অর অ্যাড্রেসেস। ওকে, অ্যাড্রেসের জন্য আমরা কোনো একটা খালি বক্স না দিয়ে, কারণ আমরা জানি না মানুষের অ্যাড্রেস কত বড় হবে বা কত ছোট হবে, খালি বক্স না দিয়ে আমরা এইরকম একটা এরকম লাইন
ইয়ে দিয়ে দিছি, এখানে আমাদের তাহলে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে ক্যারেক্টার বসাতে হবে। এটার মধ্যে আপনার চাইলে অ্যাড্রেস আসতেও পারে, নাও আসতে পারে, ডিপেন্ডিং অন আপনি কত বড় অ্যাড্রেস লিখবেন বা কি ইউজার ইনপুট দিবে। তো এরকম ছোটখাটো আপনার ব্যাড ইনপুট বা ব্যাড ডিজাইন গুড ডিজাইন এক্সাম্পল, এখানে কয়েকটা এক্সাম্পল সাইডে দেওয়া আছে যে ভালো খারাপ, এবং যদি বলা হয় যে ওয়েব ডিজাইনের জন্য এটা কেমন কি হতে পারে, এটার কিছু কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। আমরা একটা এক্সাম্পল দেখি, ট্রাই করে দেখি কি করা যায়। স্যার ইনপুট আউটপুট মিলে স্যার ফর্ম মূলত কতগুলো টাইপ হইতে পারে স্যার, আমাদের যে এটা এত টাইপের ফর্ম হইতে পারে আমাদের? অনলাইন অফলাইন, অনলাইন আর অফলাইন ফর্ম, আর কোনো ফর্মের টাইপ নেই। এখন টাইপ যদি জিজ্ঞেস করেন, এটা কি আপনার ব্যাংক খোলার ফর্ম, ব্যাংকের অ্যাকাউন্ট খোলার ফর্ম, নাকি আপনি যে বৃত্তি পাচ্ছেন এটার জন্য আপনার একটা ফর্ম ফিল আপ করা লাগবে এটার ফর্ম, নাকি আপনি ড্যাফোডিলে ভর্তি হচ্ছেন এটার জন্য ফর্ম, সবগুলোই আপনার মানে ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। মেইনলি হলো এটা অনলাইন কি অফলাইন, এটার উপর ডিপেন্ড করবে আপনি কি লিখবেন বা না লিখবেন, এটা একটা পার্ট। আর এরপরে ফর্ম আসলে তো আপনার ক্যাটাগরিতে শেষ করতে হবে না যে কতগুলো ক্যাটাগরি হতে পারে। তো এইটা তখন মানে আমার মনে হয় না ক্যাটাগরি আলাদা করে শিখা বা আলাদা করে বোঝা আপনার নেসেসারি বা জরুরি এটা জন্য। আপনার জাস্ট ফরম্যাটটা কি হয় এই জিনিসটা যদি একটু দেখে যান, তাহলে হয়তো যে সিনারিও দেওয়া থাকবে, যেই কেসের জন্য দেওয়া হতে থাকবে, এটা আপনার জন্য মানে ইজিয়ার হবে বের করা বা এর কিছু। স্যার ওইখানে আউটপুটে একটা টাইপ আছে স্যার ইনভয়েস, তারপরে একটা টাইপ আছে স্যার হ্যাঁ। ডিটেইল রিপোর্ট স্যার, হ্যাঁ। এগুলো কি ম্যান্ডেটরি স্যার? মানে আপনার আমার ইনপুটের কথা বলছিলাম, আউটপুটে আমি আসতেছি। আপনাদের আউটপুটে যদি গিয়ে দেখেন, আচ্ছা আমি ইনপুটে এটা এক্সাম্পল দিয়ে তারপর আগাচ্ছি আউটপুট এবং লাস্টে সেকেন্ড ইয়েটা পাই। ইনপুটের জন্য আমাদের মেইনলি মাথায় রাখা লাগবে হলো ওয়েব, না হয় অফলাইন না হয় অনলাইন, এবং এটা করার পর হলো টাইপ বিভিন্ন ধরনের হতেই পারে। মানে এটা কোনো শেষ নাই যে কি ধরনের ইনপুট ফর্ম আপনি এক্সপেক্ট করতে পারেন বা কি ক্যাটাগরি, এটা অন্যান্য যে কোনো কিছু হতে পারে। এটা ধরেন আপনাকে যেমন এখানে কোশ্চেনে বলা ছিল বা একটা কোশ্চেন দেওয়া, কোশ্চেন বলছে ডিজাইন এ স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম কন্টেইনিং এসেনশিয়াল ইনফরমেশন ফর দ্য সিনারিও মেনশনড অ্যাবাভ। সিনারিওর মধ্যে অনেক কিছু থাকতে পারে, আমরা ইন জেনারেল ধরে নিচ্ছি যে একটা যদি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইন অনলাইন অনলাইন, হ্যাঁ, তাহলে আমরা কি 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 দিয়ে শুরু করবো বা কি থাকবে। আমরা ফার্স্টে যদি শুরু করি যে ফার্স্টে আমরা লিখবো যে এটা ধরলাম কথার কথা, এটা হলো আমরা এটা শুরু করলাম। এটার জন্য আমরা পুরো একটা বক্স ধরলাম, ক্রিয়েট করে নিচ্ছি। এমন হয়তো আপনি উপরে চাইলে এটার জন্য আমাদের মিনিমাইজ ক্লোজ এটা আইকন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম আমরা বানালাম। এরপরে বলেন তো আমাদের স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্মে ওয়েব এর জন্য কি কি জিনিস লাগতে পারে, কেমনে লাগতে পারে। একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম ধরলাম আপনার কোন একটা, এই যে ধরেন আপনার মেরিট বেস স্কলারশিপ, এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে অটোমেটিকলি দিয়ে দিবে। তাহলে আপনি কি কি ইনফরমেশন চাবেন একটা স্টুডেন্টের কাছ থেকে, মানে একটা ডিপার্টমেন্ট বা একটা অ্যাডমিনিস্ট্রেশন কি কি ধরনের ইনফরমেশন চাইতে পারে এর কাছ থেকে বলুন। স্যার এট ফার্স্ট তো স্যার পার্সোনাল ইনফরমেশন গুলো চাইবে না? প্রথম অবস্থা করে পার্সোনাল ইনফরমেশন দিয়ে এর মধ্যে কি থাকতে পারে দেখতে নেন, বলেন তো কি 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 নিবে। আমরা নিব পার্সে ধরলাম, এটা আমাদের পাওয়া আছে, ধরলাম নিন। এরপরে কি লিখবো, এখানে কি এটা দিলে হবে? স্যার ফার্স্ট নেম লাস্ট নেম ওই টাইপের। ফার্স্ট নেম লাস্ট নেম না, আমি ইউজ করতেছি যদি আমরা অনলাইনে একটা পোর্টালের থ্রুতে আমি এটা করতে চাচ্ছি, হ্যাঁ, আমি এখানে নাম লিখবো। আমার তাহলে কি যে এরকম যে একটা লাইন লিখলেই ইনাফ,
নাকি অন্য কি কি করবো এখানে, মানে স্ট্রাকচারটা কি হবে, ছবিটা কিভাবে আঁকবো, তার ছবি একটা বলছি, একটা ডায়াগ্রাম, ইনপুট ডায়াগ্রাম বা ইনপুটের ফর্মে। ধরেন আপনার যদি একটা ইয়ে নেন, এটা হ্যাঁ হইতে পারে এটা এখানে এইভাবে ডাইরেক্টলি দেওয়া, অথবা আপনি এই জায়গায় একটা টেক্সট বক্স আকার আপনি দিতেছেন নেমের জন্য, এরপর হইতে পারে একটা স্টুডেন্ট আইডি দিচ্ছেন, এটার জন্য একটা টেক্সট বক্স দিতেছেন না। এরপরে আপনার আসতে পারে যে আপনি ডিপার্টমেন্ট দিচ্ছেন, এটার জন্য কি দিবেন, হয় আপনি দিবেন, আপনি ডিপার্টমেন্টের জন্য চিন্তা করেন তো কি দিবেন, এখানে সিএসসি লিখতে দিব, এটা এটাই বেস্ট অপশন। ড্রপ ডাউন বক্স এমন হইতে পারে যে এটা আপনার আচ্ছা এটা আসতে পারে যে আপনার একটা ড্রপ ডাউন বক্স, এখানে গিয়ে আপনার আসবে এইটা এইটা এইটা, এই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট, এটা একটা অপশন। আরেকটা অপশন হলো ভার্টিক্যাল ক্যাপশন ইউজ করা যায়, হ্যাঁ হ্যাঁ ভার্টিক্যাল ক্যাপশন ইউজ করা যাবে আচ্ছা, এখানে চেকলিস্ট ডিপার্টমেন্ট। লিস্ট করলে তো হয় স্যার, হরিজন্টাল অথবা ভার্টিক্যাল চেকলিস্ট। হ্যাঁ 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 এটাই জি আমার স্যার। আসতেছিল, যে যে আমরা এখানে চাইলে আপনার টেক্সট কোন একটা ডিপার্টমেন্ট, এটা কোন একটা বি ডিপার্টমেন্ট, এটা কোন একটা সি ডিপার্টমেন্ট, এরকম কিছু দিছে, আমি এখন একটা টেক্সট বক্সে চেকলিস্ট দিলাম যে এটা কোন ডিপার্টমেন্টের মধ্যে পড়তেছে, এটা একটা। হ্যাঁ, আর এরপর যদি আপনার বলে যে আপনি কি অ্যাপ্লিকেশন কি, এটা কি ধরেন এটা এর জন্য আপনার কি বলেন ডিপার্টমেন্ট প্রোগ্রাম হইতে পারে, এটা কি আন্ডার গ্রাজুয়েট নাকি আপনার এটা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ছিল, এইটা এইটা আপনি এখন এনরোল আছেন কোনটাতে, আপনি কি মাস্টার্স এনরোল আছেন নাকি আপনার আন্ডার গ্রাজুয়েট এমবিএস তে এনরোল আছেন, এটা একটা পয়েন্ট হইতে পারে আপনাদের এই ফর্মের জন্য। আর কি হইতে পারে, আর কি থাকতে পারে, স্যার হ্যাঁ। স্যার এখানে হচ্ছে গিয়ে হরিজন্টালি ক্যাপশন যদি ইউজ করি, মানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে অপশনটা রাখি, পরে হচ্ছে গিয়ে যে টিক চিহ্ন যে দেয় বক্সটা, ছোট বক্সটা, ওটা যদি রাখা হয় তাহলে কি হবে? আপনার মানে বেস্ট প্র্যাকটিস হলো যে লেফট সাইডে আপনার চেক বক্স বা রেডিও বাটনটা রাখা, এরপর আপনার টেক্সটটা রাইট সাইডে রাখা আর কি। আর হলো এরপর যদি যাই আমরা, এরপর ধরলাম পার্সোনাল ইনফরমেশন আমরা ধরতেছি এতটুকু শেষ। আপনি চাইলে এটাতে আরো অনেক কিছু ডিটেইলস অ্যাড করতে পারেন, এটাতে আপনার নাম্বার অ্যাড করা যেতে পারে, আপনার যেরকম হয় যে ডেট অফ বার্থ, এইটাও আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ডিটেইলস ডিপেন্ডস অন আপনি কতটুকু ডিটেইল অ্যাড করতে চাচ্ছেন এই জায়গায়। আর এরপরে ধরলাম এই জায়গায় যদি আমাদের পার্সোনাল অংশটি হয়, ডাটা ফ্লোর কাজ, এই জায়গায় পার্সোনাল ইনফরমেশন আমাদের কাজ শেষ। এরপরে যদি আমরা ধরি আমাদের একাডেমিক, এখানে যেটা বললাম যে আপনি এখানে নাম্বার হইতে পারে, অ্যাড্রেস হইতে পারে, ডেট অফ বার্থ হইতে পারে, আপনি চাইলে আরো অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন, এটা আমাদের পার্সোনাল ক্যাটাগরির মধ্যে পড়বে। এরপর যদি একাডেমিক ইনফোর মধ্যে যাই, এখন আমাকে বলেন যে আপনার এখন হয়তো স্পেসিফিকলি আসবে যে আপনার ইয়ে কেমন, যদি বলে যে কারেন্ট সিজিপিএ, এটা কি বক্স আকারে থাকতে পারে, এটা নিউমেরিক আকারে থাকতে পারে, আচ্ছা নিউমেরিক আকারে না থাকার চান্স বেশি, বক্স আকারে থাকতেছে টেক্সট বক্স, আপনি ডিফাইন করে দিচ্ছেন কি চাচ্ছে এই জায়গায়। এরপর আসতে পারে যে আপনার এটা কোন সেমিস্টারে, এরকম একটা ড্রপ বক্স দিলেন, এটা হলো সামার 25, সামার 24 অথবা ফল 24, এরকম কিছু একটা দিলেন, ড্রপ বক্স আসতে পারে কোন সেমিস্টারের জন্য। এরপরে আর কি আসতে পারে, হইতে পারে যে এখানে আপনার এই সেমিস্টার যদি বলছি কারেন্ট সেমিস্টার সিজিপিএ না হয়, ধরলাম সিজিপিএ এখানে আসতেছে, সিজিপিএ দিছে। এরপরে আসতে পারে যে আপনার এইবার কি কি কোর্স নিছেন, এরকম একটা ড্রপ ডাউন বক্স আসতে পারে যে আপনার এই কোর্স এত এ, এটা হলো বি, এটা হলো সি, এই কোর্সগুলো আপনি নিছেন কিনা বা কোন কোর্সগুলো নিছেন এটা আপনি সিলেক্ট করতেছেন। যে কোনো ফর্ম ফিল আপের সময় এটা হতে পারে, ভার্টিক্যালি অ্যারেঞ্জ করতে পারেন, হরিজন্টালি অ্যারেঞ্জ করতে পারেন, এটাতে আপনার কোনো আলাদা ইয়ে নাই, রুল নাই। এর বাদে আর কি ইনফরমেশন চাইতে পারে, আমি যদি এখানে স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে চাচ্ছি, আর কি ইনফরমেশন চাইতে পারে চিন্তা করে বলুন তো একজন তো। আমরা একটা স্কলারশিপ ফর্ম মনে রাখার লাগবে, স্কলারশিপ ফর্মের মধ্যে কিন্তু আপনার মাল্টিপল স্কলারশিপও থাকতে পারে, যে হইতে পারে এটা মেরিট বেস, হইতে পারে এটা নিড বেস, হইতে পারে এটা আপনার কোনো মানে কোটা বেস, এরকম কিছু হইতে পারে স্কলারশিপ। তো আমি কি এটা এখনো ডিফাইন করছি, আমি প্রথমে ডিফাইন করছি আপনার পার্সোনাল ইনফরমেশন, এরপর আমি ডিফাইন করছি যে এটা একাডেমিক, আমি কি কাজ করছি বা আমার সিজিপিএ কত, আমি কোন সেমিস্টারে আছি, আমি কবে এনরোল হয়েছিলাম, কি কোর্স করছি, এগুলো ইনফরমেশন আমরা এখানে অ্যাড করতে পারি অ্যাটলিস্ট এই পোর্শনে।
এরপর যদি আপনার বলা হয় আপনার ইয়ের জন্য কি বলে কোন ধরনের স্কলারশিপের জন্য অ্যাড করতে চাচ্ছেন, এটা যদি বলা হয় তাহলে কি দেওয়া যায়? তোমার কি ইডিসি কম্পোনেন্ট লাগবে? ধরেন যে স্কলারশিপ টাইপ ডি ব্লগে একটা পরিচিত ভাই আছে তাবলিগের। হ্যাঁ সরি এ ব্লক। এইটার জন্য আমরা এখন চাইলে ড্রপ বক্স, চাইলে আপনি এই জায়গায় চেকলিস্ট দিয়ে দেখাইতে পারেন যে এটা হলো কোটার জন্য পাচ্ছি, এটার জন্য পাচ্ছি হলো আপনার মেরিট বেস কিছু, এটা হয়তো পাচ্ছি আমি আমার নিড বেস কিছু, এরকম কিছু আমরা কোটা রাখতে পারি, স্কলারশিপ পাচ্ছি যে এই কারণে আমি আমার স্কলারশিপের জন্য করছি। এখন আপনার যদি এটা একটা অনলাইন ফর্ম হয় বা অনলাইন হয়, তখন এরকম আসতে পারে যে মেরিট বেস যখন আমরা দিছি যে হ্যাঁ সিলেক্ট করলাম মেরিট বেস, তখন আপনাকে হয়তো একটা রেজাল্ট দেখাবে বা একটা ছোট ডিসক্রিপশনের ডিটেইল দেখাবে যে ফর সিজিপিএ 3.5 ইউ উইল গেট এত পার্সেন্ট ডিসকাউন্ট বা এত পার্সেন্ট টিউশন ওয়েভার। আপনি যখন এই যে এই মেরিটটা সিলেক্ট করছেন, এটা এই যে এই ইনফরমেশনটা কেমনে আসছে, এই যে আমি বলতেছি এই যে সিজিপিএ 3.5 এর জন্য আপনার এত পার্সেন্ট ইনফরমেশন আসবে, সরি এত পার্সেন্ট টিউশন ওয়েভার আসবে, এটা আমি ডিটারমিন করতেছি কেমনে ফর্মে, এটা আসছে কেমনে, কারণ আপনি উপরে একবার আপনার সিজিপিএ দিয়েছেন যে আপনি এখানে ধরলাম 3.5 বা 3.6 কিছু একটা দিয়েছেন, এরপরে আপনি এখানে দিয়েছেন যে স্কলারশিপ টাইপ হলো মেরিট বেসড, এইটা দেখে ও ডিটারমিন করলো বা ডিটেলটা অ্যাড করলো যে হ্যাঁ মানে ফর 3.5 বা এত বেসিসে আপনার স্কলারশিপ ইউ উইল গেট 30% আপনার অফ অন ইউর টিউশন ফি, এরকমটা কিছু একটা অ্যাড করতেছে। এই যে আমরা এই পয়েন্টটা অ্যাড করলাম, এই যে এখান থেকে যে এই যে আসার পর যে এত পার্সেন্ট স্কলারশিপ আসবে বা ডিটেলটা যে আমরা অ্যাড করলাম, এইটা আমরা যদি আমাদের স্লাইড দেখি, স্লাইডের মধ্যে যে পার্টগুলো ছিল 7টা ইন টোটাল, এইটার মধ্যে কোন পার্টে পড়বে বলুন তো? এই যে আমরা ডিটারমিন করলাম যে দুইটা বাটন ক্লিক হয়েছে, দুটো চেকলিস্ট আসলে ফলো হয়েছে, এই ফলো হওয়ার পর আমরা যখন এই যে স্লাইডটা মানে আমরা যখন করতেছি ডিটেলটা অ্যাড করতেছি যে ফর 3.5 এন্ড অ্যাবাভ আমাদের আছে 30% আপনার দিচ্ছে টিউশন ওয়েভার আছে, এই ইনফরমেশনটা দিচ্ছি, এইটা এই 7টা পয়েন্টের মধ্যে কোনটার মধ্যে পড়বে? স্যার বডির ভিতরে, কমেন্টস কমেন্টস। স্যার বডির ভিতরে পড়ে না? বডির ভিতরে সবগুলোই পড়তেছে, বডি হলো ইন জেনারেল আমরা যে টেক্সট বক্সটা আঁকছি বা বলতে গেলে ইঞ্জিনিয়ার বলতে স্যার ইনস্ট্রাকশনের ভিতরে ইনস্ট্রাকশন। আর কি কমেন্টস কি বলছিল? স্যার আমি সো এই ইনস্ট্রাকশনটা মেইনলি বসবে হলো যে আমরা যদি এই যে এখানে এগুলো অ্যাড করি, যদি আমরা এটা যদি বলি যে নেমের পর যদি আমরা এই জায়গায় ডাইরেক্টলি এটা না দিয়ে আমরা লিখতাম যে ফুল নেম ইন ইংলিশ, এরকম কিছু দিতাম, অথবা আপনার এই জায়গায় আইডির জন্য বা সিরিয়ালের জন্য আপনাকে বললো ইনফরমেশন এই জায়গায় ব্র্যাকেটে দিছে লাস্ট 8 ডিজিটস, আচ্ছা সো লাস্ট 8 ডিজিটস এরকম কিছু আপনার এই জায়গায় বলা আছে, এইটা হবে আপনার এই যে ইনস্ট্রাকশনের আন্ডারে পড়ছে। এরপর আপনার টেক্সট বক্সে আছে তাই এইগুলো ইনফরমেশন যে আপনার ইউজারকে বোঝাচ্ছে যে কি টাইপ অফ ইনপুট দিবেন বা আমি কি টাইপ অফ ইনপুট এক্সপেক্ট করতেছি, এগুলো যেখানে যে হাতে ধরে বুঝাই দিচ্ছি যে এখানে, সেগুলোকে বলবো আমাদের এই ফর্মে হলো ইনস্ট্রাকশন পোর্শনটা, এইটা 2 নাম্বার। আর হলো এই যে আমরা যে আসতেছে এজ এ কনসিকুয়েন্স যেগুলো আসতেছে যে আমার সিজিপিএ ছিল এত আর আমি চুজ করতে হলো মেরিট বেস, এটার কনসিকুয়েন্স হিসেবে আপনার যে এই টেক্সটটা আসতেছে বা এই বক্সটা যে জেনারেট হচ্ছে বা এই পপআপটা যে আসতেছে যে 3.5 এর জন্য আপনি 30% ডিসকাউন্ট পাচ্ছেন, এইটা হবে আপনার কমেন্টসের আন্ডার। এই যে আমাদের লাস্টে কমেন্টস আন্ডারে পড়তেছে যে আপনার কোনো একটা কাজ হইছে বা কোনো একটা পোর্শন আগাইছেন, এইটার আপনার কারেন্ট ইয়েটা কি, অবস্থানটা কি, এই যে এইগুলা ফিল আপ করছে, এটা করার পর আপনার কারেন্ট কোনো আপডেট আছে কিনা, এটাকে আমরা কমেন্টস আন্ডারে ফেলতে পারি ইন জেনারেল। আর কোনো ইনফরমেশন এই জায়গায় লাগবে কেউ বলতে পারবে? আর কি ইনফরমেশন লাগতে পারে? আমরা স্কলারশিপের জন্য কি টাইপ নিচ্ছি, আমরা বলে দিচ্ছি সিজিপিএ কত পাইছি, এখানে একটা ইনফরমেশন লাগতে পারে যে আপনি এখানে করতেছেন কি বলে হ্যাঁ আর কিছু থাকতো না, ধরলাম কথাবার্তা বেসিক ধরতেছি যে স্কলারশিপে আর কোনো টাইপ নাই, এখানে মেরিট বেস দিচ্ছি, মেরিট বেস না 30% আবার এখানে দেখাচ্ছে। আর কি ইনফরমেশন লাগতে পারে এই একটা স্কলারশিপ ফর্মের মধ্যে কে বলতে পারবেন? এটা কিন্তু অনলাইন এবং অনলাইনের জন্য একটা স্পেসিফিক পার্ট এখনো বাকি আছে, সেটা হলো যে আমাদের নিচে অবশ্যই সাবমিট এবং ক্লিয়ার
এই দুইটা বাটন যাতে আপনাদের যতগুলো অনলাইন ফর্মে দিবেন বা আঁকবেন বা দেখাইতে বলবে সবগুলোর নিচে যাতে সাবমিট এবং ক্লিয়ার, চাইলে আপনি সেভ দিতে পারেন, যে একটা সেভ আইকন সহ সেভ বাটন থাকতে পারে, কোনো সমস্যা নাই। বাট সাবমিট এবং ক্লিয়ার এই দুটো বাটন যাতে সবগুলোর মধ্যে মানে কমন থাকে, এগুলো যাতে কারোটা মিসিং না যায়। যে কোনো একটা ফর্ম দিয়েছেন অনলাইন ফর্ম, এটা নিচে সাবমিট আর আপনার ক্লিয়ার বাটনটা নাই বা বাটনটা নাই, এরকম যাতে মিসিং না হয়। সবগুলোর মধ্যেই আপনার সাবমিট এবং ক্লিয়ার থাকা লাগবে ফর্মের শেষে। আর কোনো কোশ্চেন? আমরা স্কলারশিপের ইনফরমেশন নিলাম, কোন স্কলারশিপ, একাডেমিক কি কি কাজ করছে বা সিজিপিএ কত সেটা ইনফরমেশন দিলাম। প্রথমে আমার পার্সোনাল ইনফরমেশন নিছি। আর কোনো কিছু এই জায়গায় বাকি থাকতে পারে? কেউ বলতে পারবেন? কি আছে? আমার বেশি আছে, হ্যাঁ। কেউ? আচ্ছা, এইখানে নিচে আপনি একটা ডিক্লারেশন দিয়ে দিতে পারেন। আচ্ছা, ডিক্লারেশন দেওয়ার আগে আরো জিনিস আছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনার কি বলে মানে অ্যাটাচ করতেছেন কোনো একটা অ্যাটাচমেন্ট, ট্রান্সক্রিপ্ট অথবা কারেন্ট রেজাল্টস, যেটা আপনার হয়তো স্টুডেন্ট পোর্টাল থেকে পাচ্ছেন। এইখানে আপনার এই ফাইল, ধরুন চুজ ফাইল, এরকম কোনো আপনার এই জায়গায় ফর্মে আপনি কোনো ধরনের আপনার এই যে ডাটা, একটা ফর্ম বা একটা ফাইল আপডেট করার জন্য বা ইনপুট দেওয়ার জন্য একটা এই জায়গায় ইনপুট জায়গা দিতে পারেন, যেটা হলো ফাইল ইনপুটের জন্য। হইতে পারে এটা আপনার সিভি, কেস বেসিসে এটা আপনার সিভি হইতে পারে এটা আপনার ট্রান্সক্রিপ্ট বা রেজাল্ট শিট জমা দিতে বলতেছে পিডিএফ ফাইল, যেটা আপনার হয়তো কোনো একটা আপনার ইউনিভার্সিটি পোর্টাল থেকে ডাউনলোড করতে, এটা একটা হইতে পারে। এইটার শেষে গিয়ে আপনার থাকতে পারে, যদি এখানে জায়গা নেই সেজন্য হয়তো অ্যাড করতেছি না, ফাইলের অংশ থাকতে পারে, দেখাতে পারে অনলাইন ইয়ের জন্য। এর শেষে গিয়ে আপনার এমন থাকতে পারে ডিক্লারেশন, যে আমি এখানে যা লিখছি, যা বলছি, এটা আমি মানে নিজে বুঝে লিখছি, অথবা যা যা লিখছি সবগুলো সত্য, যে ইনফরমেশন সবগুলো ঠিক আছে, এবং আই এগ্রি টু অল দ্য কন্ডিশন অফ এই এই স্কলারশিপ কমিটি, যে আমি যা যা লিখছি বা যা যা বলছি এটা আমি যা যা লিখছি ট্রু, এবং আই এগ্রি টু অল দিস কন্ডিশনস এন্ড আপনার রেস্ট্রিকশন বা কনস্ট্রেন্টস অফ স্কলারশিপ কমিটি, এটা নিয়ে আমি পরে এগ্রি করতেছি। হইতে পারে এখানে টিক বক্স থাকবে যে আপনি এগ্রি করতেছেন টু অল বা এক্সেপ্ট অল করতেছেন কিনা, এটা একটা টিক বক্স থাকবে। এইটা আপনার ডিক্লারেশনের মধ্যে পড়তে পারে। এবং লাস্টে গিয়ে হইতে পারে যে, যেটা বললাম, আমাদের সাবমিট বাটন আর ক্লিয়ার বাটন তো থাকবেই, এর আগে আপনার একটা সিগনেচার বা নাম লেখার যদি কোনো একটা পোর্শন থাকে, সিগনেচার। ইউজুয়ালি এটা যেহেতু আপনার ওয়েব ভার্সন, সিগনেচারের জন্য আপনার এরকম আরেকটা বক্স হয়তো দেওয়া থাকবে। ওইখানে আপনি চাইলে এমন হতে পারে যে আপনার সিগনেচার অনেক সময় করছে না, যে ডিজিটাল সিগনেচারের একটা ফাইল আপলোড করতে বলে, সামথিং ফাইল আপলোড করতে বলছে, এটা একটা হতে পারে। আর একটা হলো আপনি জাস্ট ডাইরেক্টলি এই জায়গায় একটা টেক্সট বক্স দেওয়া আছে, আপনার সিগনেচার বলতে আপনার ফুল নেম, এরকম করে আপনার ফুল নেমটা এই জায়গায় লিখতে বলতেছে। এইভাবে আপনার লাস্টে একটা সিগনেচার বাটন থাকতে পারে আর কি। এখানে যতগুলো পার্ট করলাম, মেইনলি আপনার এই যে এখানে যতগুলো প্রশ্ন আছে 7টা, এই 7টা জিনিসই ফলো করতেছে। আইডেন্টিফিকেশন, হেডিং, কি টাইপ এটা ফাইল করতেছেন বা ওপেন করতেছেন, ইনপুট টাইপ, ফর্ম কোনটা এটা আইডেন্টিফাই করতেছে, আইডেন্টিফিকেশন গুলো এটা আইডেন্টিফাই বসানোর জন্য বা কি ধরনের ডাটা বসবে, কি টাইপে বসাবো, বড় হাতে ছোট হাতে, নাম্বার, এটা হবে ইনস্ট্রাকশনের মধ্যে। আর বডি হলো পুরোটাই ইন জেনারেল। বেশিরভাগ জায়গায় আপনার নিচে কোনো একটা অ্যাফার্মেশন বা সিগনেচার জন্য কোশ্চেন থাকবে, সিগনেচার ফর ভেরিফিকেশন, যেটা আপনি সাবমিট করতেছেন বুঝে এইটা। এবং যদি আপনার কোনো একটা এটা বিল হয় বা কোনো একটা অ্যামাউন্ট হয় যে আপনি অ্যাড করতে চাচ্ছেন, ওটা একটা টোটাল অ্যামাউন্ট একটা কেস এই জায়গায় থাকতে পারে, যে আপনার টোটাল কত অ্যামাউন্ট হয়েছে বা আমার টোটাল এত টাকা জমা দিতে চাচ্ছি, এটা একটা কোশ্চেন থাকতে পারে। লাস্টে হলো কমেন্টস, আপনি যা যা দিছেন এইটার বিষয়ে কোনো কমেন্ট ক্রিয়েট হয়েছে কিনা, যে আপনার ইনপুট দেওয়ার পর এর করেসপন্ডিং কোনো কমেন্ট এই জায়গায় স্যার ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, স্যার এখানে তো মানে একটা স্টেপ মানে স্কিপ করছে, যে কোনটা? টোটালসটা আছে না, ওটা হ্যাঁ, টোটালসটা এখানে এইখানে হিসাব। হ্যাঁ আচ্ছা, আপনি এখন তাহলে বলেন যে আমাদের স্কলারশিপ স্টেপে যে আমরা বলি টোটাল, হ্যাঁ, এই টোটালটা মেইনলি বুঝাচ্ছিল বা মেইনলি বুঝা বেশি যে কেসে, সেটা হলো যে আমাদের যখন কোনো একটা ইনভয়েস হোক, আপনারা কখনো একটা ফর্ম ফিল আপ করতেছেন কোনো একটা মেইনলি ইনভয়েসের ক্ষেত্রে অথবা বিলের ক্ষেত্রে, যে আপনার এত টাকা খরচ হয়েছে বা এত টাকা আপনার
টাকা জমা দিবেন বা টাকা গ্রহণ করবেন, একটা স্লিপ নিচ্ছেন ইনপুট হোক আউটপুট হোক, ওইটা আপনার টোটাল অ্যামাউন্ট বা ইন জেনারেল টোটাল অ্যামাউন্ট যে আপনার এত এত প্রোডাক্ট আছে, আপনার 100 টাকা করে 10টা প্রোডাক্ট কিনছেন, টোটাল অ্যামাউন্ট আসছে আপনার এখানে কত 1000 টাকা। এই যে এখান থেকে আপনার ডাটা পাচ্ছেন টোটালের জন্য। অ্যাটলিস্ট স্কলারশিপের জন্য আপনার এখানে ইন টোটাল কোনো ইয়ে নাই, মানে এলিমেন্ট নাই, বাট তাও এখানে যদি টোটাল ধরতে চান আপনার লাস্টে হয়তো কোনো একটা মানে ইয়ে চাইতে পারে যে আপনার অ্যাকসেপ্টেন্স বা ভেরিফিকেশন, আচ্ছা যদিও না এখানে আপনার টোটালের পোর্শন আসলে স্কলারশিপের সাথে অ্যাটাচ করা যায় না, যায় কোনো কিছু না কি স্যার, আছে যে এটা লাস্টে? যায় না। তবে হচ্ছে কি আপনি বলছেন যে 7টা স্টেপ ফলো করতে হবে, মানে টোটালসটা যদি আমার যায় ফর্মের সাথে না যায় তাহলে কি স্কিপ করা যাবে? হ্যাঁ, যদি এরকম থাকে যে আপনার মনে মানে কেস বেসিসে যদি আপনার মনে হয় যে এখানে আসলে টোটালটা মেইনলি দেখাইতে হলো যে যাতে আপনার ইয়েটা দেখান, এই যে ইনভয়েসের জন্য সবগুলা টোটাল ভার্সন একটা জায়গায় এখানে দেখান আর কি, এটার জন্য। হ্যাঁ, যদি মনে হয় যে এখানে আপনার কোনো একটা স্টেপ, ইউজুয়ালি সবগুলোই থাকে, কোনটা স্টেপ আসলে আপনার এটার সাথে রিলেভেন্ট না, আপনার ইউজ কেসের সাথে রিলেভেন্ট না, আপনি চাইলে বা যদি হয় ভ্যালিড হয় তাহলে আসলে স্কিপ করা সম্ভব, স্কিপ করতে পারেন এই জায়গায়। আর এইটা টোটালের আপনার একটা ইকুইভ্যালেন্ট হবে হলো আমাদের যদি চিন্তা করে দেখেন, সেটা হলো আমাদের এই যে এই সাবমিট বাটনগুলো। কেন? কারণ আমরা যখন টোটাল বের করতেছি, আমাদের যতগুলো ইনপুট দিছি বা যতগুলো ইনপুট আসছিল ওটার হয়তো কোনো একটা ভ্যালু, টোটাল ভ্যালু আমাদের এখানে দেখাচ্ছিল। একইভাবে যখন আমরা এখানে সাবমিট বাটন দিছি, এটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের যে পুরো ফর্মটা আছে, এটা যতগুলো ভ্যালু আছে সবগুলো যে দিছি বা সবগুলো ভ্যালু যে আমরা কনফার্ম হয়েছে আমরা যে ইনপুট আকারে পাঠাবো, এটাও একটা কনফার্মেশন হবে কিন্তু এই যে এই সাবমিট বাটনটা। তো এইটা আপনার একটা মানে আপনাদের 6 নাম্বার যে পয়েন্ট যেটা ছিল স্লাইডে, এইটার একটা অল্টারনেটিভ হিসেবে ধরতে পারেন যে একদম আমাদের টোটাল ভ্যালুটা বা সাবমিট করার পর যে টোটাল যে ডাটাটা যাচ্ছে এটা একটা ইকুইভ্যালেন্স এই জায়গায় 6 নাম্বার আপনার পয়েন্টটা যে নাম ছিল এটা ইয়ে টোটাল ইকুইভ্যালেন্স ধরতে পারেন, যদিও সিমিলার নাও লাগতে পারে, একটা ইকুইভ্যালেন্স ধরতে পারেন, এটা আমাদের টোটালের এলিমেন্টের সাথে পয়েন্টের সাথে সাবমিট বাটনটা। তো এইটা একটা হইতে পারে আপনার অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপের জন্য একটা এক্সাম্পল কি কি কোশ্চেন আসতে পারে। আর একটা জিনিস বলতেছিল সেটা হলো এই যে ইনপুট ফাইলস যেগুলো, সরি আউটপুট ফাইলস যেগুলো, এইখানে আপনার কে জানি বলতেছিলেন এটা আছেন, আউটপুট ফাইলস যে কয়েকটা টাইপ আছে, রিপোর্ট, তারপর আমাদের এখানে ডিটেইল রিপোর্ট, এখানে কয়েকটা জিনিস। হ্যালো, আচ্ছা সামনে চলে গেছে, সমস্যা নেই, আমি এখানে বলে দিচ্ছি। সেটা হলো যে আপনার আউটপুটস এর জন্য মেইনলি এখানে অনেকগুলো টাইপই বলা হয়েছে, বাট মেইনলি ফোকাস করবেন আপনার ইনভয়েসটার উপর। কোনো একটা জিনিসের ইনভয়েস ক্রিয়েট করতে বলবে, এই জিনিস করতে বলবে এইটার উপর। এবং যে জিনিসটা হয় যে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই, এখন পর্যন্ত আসে নাই প্রবাবলি, বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনার এই যে ডায়াগ্রাম আঁকতে বলে বা এরকম ছবি আঁকতে বলে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে আসছে যে এটা হবে হলো আপনার ইনপুট ফর্মের জন্য। আউটপুট ফর্মে হয়তো আপনাকে এই ডায়াগ্রামটা দেওয়া আছে কোশ্চেনে, এখান থেকে আপনি বললেন যে ইনপুট ফর্মে বা আউটপুট ফর্মের এলিমেন্ট গুলা কি কি আছে, এইটার আসলে ইনস্ট্রাকশন কোনটা, এইটার টোটালের পোর্শন কোনটা, এইটার মধ্যে আপনার ভেরিফিকেশন স্টেজের পার্টটা কোনটা, এটার মধ্যে কমেন্ট কোনটা, এটার বডি পার্ট কোনটা, এটার মধ্যে ডাটার পার্ট কোনটা, এগুলো আপনার হয়তো আইডেন্টিফিকেশন স্টেপ আপনার যেটা আউটপুট রিপোর্ট বা আউটপুট ইনভয়েস এটার আকারে আপনার কোশ্চেন এক্সপেক্ট করতে পারেন। আমি এক্সপেক্ট করছি না কোশ্চেনের মধ্যে আপনার এই যে আউটপুটের জন্য এরকম ডায়াগ্রাম এঁকে আপনার মানে আঁকতে দিবে আর কি, আঁকলেও বেশিরভাগ সময় সেটা ইনভয়েসে গিয়ে দিবে, যেটা হয় কোনো একটা প্রোডাক্টের ইনভয়েস, এই প্রোডাক্টের টোটাল ভ্যালু এত, লাস্টে আপনি টিকিটটা দিতেছেন, কোন জায়গা থেকে নিতেছেন সেটা একটা ছাপ থাকতেছে অথবা ইয়ে থাকতেছে, প্রিন্ট থাকতেছে, তারপরে যেখানে ডিটেলস দিয়েছে যে কোন জায়গা থেকে কিনা হয়েছে, কয়টা প্রোডাক্ট কিনা হয়েছে, এবং লাস্টে এটা অ্যাপ্রুভ হয়ে আপনি একটা হয়তো সিগনেচার অ্যাড করতেছেন বা কোম্পানির কোনো একটা সিগনেচার অ্যাড করা হয়েছে। এইটা হবে আপনার ইনভয়েস রিপোর্ট, আপনাদের আউটপুট রিপোর্টের মধ্যে একটা ইনপুট দেখলাম, আউটপুটে কিছু পোর্শন দেখলাম, এবং যেটা বললাম আউটপুটের জন্য আপনার মেইনলি ইনভয়েসের পার্টটুকুই ফোকাস করেন, এবং এক্সপেক্ট করতে পারেন যে আউটপুট যে এরকম যেটা বলছি ইনভয়েসের জন্য, ইনপুটের জন্য যেমন আপনাকে একটা ফর্ম আঁকতে দিছে, আউটপুটের জন্য হয়তো এরকম ডাইরেক্ট আপনাদের ফর্ম আঁকতে দিবে না, বাট হয়তো ফর্ম দেওয়া থাকবে, ওখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন পার্ট। জিনিসটা বুঝতে পারছি? যদি এখানে বলে দিয়েছি যে অনেকগুলা রিপোর্ট টাইপ আছে, ডিটেইল রিপোর্ট, নরমাল রিপোর্ট, আই উড সাজেস্ট দেখে যান, জাস্ট এখানে যতগুলো এক্সাম্পল দিছে, বাট ফোকাস করেন হলো ইয়ের উপর, ইনভয়েসটার উপর। তো ইনপুট আউটপুট থেকে মোটামুটি এতটুকু। কোনো কোশ্চেন? কারণ অনেক দেরি হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ আগে টানবো না। ইনভয়েস তো স্যার এখানে দুইটা, স্যার কোনটা মানে স্যার মেইনলি ফোকাস করবো স্যার বলছিলেন?
যেটাতে মনে হয় যদি এখানে এটা আসলে আপনাদের ইয়ের বিষয়, এখানে সব প্রবাবলি মাঝখানটাতে আপনার সবগুলা 6টা বা 7টা এলিমেন্ট ফলো করছে, এটা ফোকাস করতে পারেন চাইলে। এটা পুরোটা আপনাদের বিষয়, এটা আমি আলাদা কোনো কনসেন্ট দিচ্ছি না। যে আপনার যেটা মনে হয় যেটা ইজিয়ার বা যেটা আমাদের সবগুলো ফলো করতেছে ওটাই ইউজ করতে পারেন। স্যার মাঝখানেরটাই স্যার এফিশিয়েন্ট মনে হচ্ছে স্যার। হ্যাঁ, কারণ আমার দেখে মনে হচ্ছে মাঝখানটার মধ্যে সবগুলা পোর্শনের কথা অ্যাড করছে, ডিসকাশন আছে, লাস্টে কমেন্ট অ্যাড করছে এবং প্রবলি সিগনেচারের পার্টও আছে এই যে এইখানে। সো প্রবলি মাঝখানটা ফলো করাই বেস্ট, মানে বেটার অপশন। স্যার আউটপুট ফর্মটা হয়তো বা স্যার মানে আটকে দিতে পারে, অথবা দেখা গেছে স্যার এরকম একটা আউটপুট ফর্ম আটকে দেওয়ার চান্স ভেরি লো। ও আচ্ছা স্যার, মানে আইডেন্টিফাই করতে দিতে পারে, মানে সে সবটা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, ইনপুট ফর্ম দেওয়ার চান্সেস ভেরি হাই, আউটপুট ফর্ম আপনার মানে একটু লো আছে আটকে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর লাস্টের পার্টে চলে যাই, আমি শেষ করতে চাচ্ছি তাড়াতাড়ি। ওকে, এক্সাম্পলের সেকেন্ড কোশ্চেন ছিল হলো যে এটা ডিজাইন এ ম্যানুয়াল টেস্ট কেস টু চেক এলিজিবিলিটি টু অ্যাপ্লাই ইন দ্য কনটেক্সট অফ এজ এন্ড একাডেমিক ইনফরমেশন। এখানে আপনার মেইনলি এই যে এখানে এলিজিবিলিটি চেক করা হয়েছিল যে আপনার সিজিপি এর জন্য। এখানে প্রবলেম দিছিল হলো, আচ্ছা সিজিপি এর জন্য কিছু একটা দিছিল 3.5 এর নিচে হলে আপনি পাচ্ছেন হলো আচ্ছা আলাদা করে বলে 3.5 এর নিচে পাইলে ও পাচ্ছে না, যদি লেস দেন 3.5 হয় ও তাহলে এটার কোনো ইয়ে পাচ্ছে না, আপনার ইয়ে পাচ্ছে না, ইনভ্যালিড হচ্ছে বা সাকসেসফুল না হচ্ছে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশন। যদি 3.5 এর বেশি হয় তাহলে সে আপনার পাচ্ছে। এরপরে চাইলেই এখানে যদিও ডিসক্রিপশন অনেক বড়, আমি এটা আনতে চাচ্ছি না কোশ্চেনের পার্টটা, মানে এরকম থাকতেই পারতো যেটা 3.5 না 3.7 এর উপরে গেলে আপনার বলতেছে এত পার্সেন্ট, এটার জন্য 30, এটার জন্য আপনার 50 এরকম টাইপ কিছু। আর ধরেন 4 হলে আপনাকে 100% স্কলারশিপ দিচ্ছে, এরকম টাইপ কিছু কনস্ট্যান্ট দেওয়া আছে আপনার ইয়েতে। এখন আপনাকে বলতে যে এটা করেসপন্ডিং ম্যানুয়াল টেস্টিং প্রসেসটা আপনাকে আঁকতে। হ্যাঁ, তাইলে কি কি দিবেন আপনার ফার্স্টে লিখবেন যে এটা হলো আপনার বললাম চেক এলিজিবিলিটি অফ স্কলারশিপ। এটা আমরা করতেছিলাম মেইনলি কিসের বেসিসে, এই যে এইখানে যেমন এই যে এখানে চেক করতেছে আসছিল যে আমি এখানে নেট বেস যখন করছি এবং আমার যখন সিজিপিএ 3.5 আমি এখানে লিখছিলাম, আমার তখন একটা এই জায়গায় কমেন্ট আকারে দিছিল যে 3.5 যদি হয় তাহলে এটা 30% আপনার স্কলারশিপ পাই, এরকম একটা কমেন্ট এখানে পপ আপ হয়েছে। এইটা কিসের বেসিসে হয়েছে আপনাকে যদি বলা হয় যে এই পপ আপটাই আমার এখন ইয়ে করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে ম্যানুয়াল টেস্টিং এর থ্রুতে, তাহলে আমাদের যে এই যে এই পপ আপটা হয়েছে যে 30% এটার জন্য যে আমার 30% দেখাইলো, কেন দেখাইলো, কেন আমার 50% দেখাইলো না, কি কি দেখাইতে পারতো, এটা নিয়ে ধর 1 2 বড় করা একটা 2 3 4 5 6 7 তো যে আমরা কয়েকটা দেখি, যেটা বললাম কনস্ট্যান্ট গুলো হইলো যে আপনার হয় 3.5 এর চেয়ে বেশি হলে 30, 3.7 এর বেশি হলে 50, 4 হলে 100, এরকম যদি হয় তাহলে আমি এখানে টেস্ট কেসেস কি কি দিব। তো 1 2 3 4 চারটাই দিলাম। টেস্ট কেসেস কি কি দেওয়া যায় বলেন, এখানে হলো টেস্ট স্টেপ বা কেস গুলা, এরপর হলো আপনার টেস্ট ডাটা, আসলে এই জায়গায় এরপর আছে হলো আপনার এক্সপেক্টেড আউটকাম, আরটা হইছে আপনার হলো অ্যাকচুয়াল আউটকাম এবং লাস্টটা হলো নোট। বলেন আমরা যদি এখন এলিজিবিলিটি চেক করতে চাই স্কলারশিপ। হ্যাঁ হ্যাঁ, নোটের আগে স্ট্যাটাস, তারপর নোট তো স্যার লাস্টে কলাম। সরি স্ট্যাটাস পাস না হ্যাঁ, থ্যাংক ইউ। আই লাস্ট এর নোট। ওকে, এখন এটার আগেও আপনার যদি আপনাদের সাইডের পোর্শনটা দেখতে আসছেন, এই যে এখানে আপনাদের জন্য ফার্স্টে টেস্ট কেসটা কি নিলাম, এটা কি হাই প্রায়োরিটি না লো প্রায়োরিটি, এটা আপনারা সেকেন্ড করে বলতে পারেন।
যদি বলা থাকে ডিসক্রিপশন সেটা অ্যাড করতে পারেন। এর বাদে টাইটেলটা কি হয়, যে এখানে টাইটেলটা কি হয়, আর ছোট একটা ডিসক্রিপশন দিলেন আমাদের এই ধরনের জিনিস চেক করছে এই জায়গায় স্কলারশিপের এই স্কলারশিপ এলিজিবিলিটি চেক করছে। প্রি কন্ডিশন থাকতে পারে যে আপনার এই জায়গায় দ্য স্কলারশিপ ফিল্ড হ্যাজ টু বি ফিল্ড, এবং আপনার কোন ধরনের স্কলারশিপ চাচ্ছে এইটা হ্যাজ টু বি সিলেক্টেড, এটা এখানে লাগবে। ইউজার হ্যাজ টু ফিল দ্য সিজিপিএ চেক বক্স। আবার এরকম বলতে পারেন যে আপনার কোন টাইপ অফ স্কলারশিপ নিতেছে এইটার একটা চেক বক্স ফিল আপ করছে। এটা হলো প্রি কন্ডিশন আমার এই যে এখানে আসার আগে, স্কলারশিপ এলিজিবিলিটি চেক করার আগে। যদি আমরা এখন এখানে যাই, ওই ইনফরমেশন গুলো আগে স্যার থাকবে। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার টেস্ট প্রায়োরিটিটা কি দেওয়া থাকবে কোশ্চেনে, যে লো থাকবে, হাই না। থাকবে, মিডিয়াম? ও এইটা দেওয়া থাকলেও থাকতে পারে, বাট এটা আপনি মানে আমি যেটা এক্সপেক্ট করতেছি আর কি, এখান থেকে হয় আপনি দেওয়া মানে যেটা আসলে না করলেই না, আপনি এই জায়গায় মডিউল নেমটা দিবেন বা এক্সপেরিমেন্টের নেমটা দিবেন, বা টাইটেল একটা থাকবে, এর বাদে একটা ছোট ডিসক্রিপশন দিবেন যে আমাদের এই টেস্ট কেসটা কি জিনিস চেক করতেছে। এখানে যেমন বলছেন যে চেক টেস্ট গুগল লগ ইন পেজ, এরকম আপনি বলছেন যে আমার টেস্ট করে হলো স্কলারশিপ এলিজিবিলিটি, এরকম কিছু একটা স্টুডেন্টের, এটা একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে। হ্যাঁ, যদি বলার দেওয়া থাকে যে এটা টেস্ট প্রায়োরিটি কি, এটা আপনার হয়তো কোশ্চেন দেওয়া থাকতে পারে, না থাকলে আপনি হয়তো যদি না দেন বা স্কিপ করেন, এটা তেমন কোনো এফেক্ট ফেলবে না। দুটো মেইনলি আপনার এই জায়গায় টেস্ট টাইটেল আর ডিসক্রিপশন ঠিক করে দিতেছেন কিনা, এইটা একটা ফ্যাক্ট। এবং এই যে প্রি কন্ডিশনস এন্ড ডিপেন্ডেন্সিস গুলো অ্যাড করা। প্রি কন্ডিশন হলো আমরা যেখানে আসতেছি, এটা আসার পর আমার কি ধরনের চেঞ্জ হচ্ছে, বা আসার আগে কি ধরনের চেঞ্জ আসা লাগছে, তাহলে আমরা এই স্টেজে আসতে পারতেছি, বা এই এলিজিবল কিনা এই চেক স্টেজে আসতে পারতেছি। আর ডিপেন্ডেন্সিস এইটার জন্য এই আপনার কি বলে এক্সাম্পলের জন্য ডিপেন্ডেন্সি একটা হইতে পারে যে এই যে এখানে যে ক্রিয়েটস এ কমেন্ট অথবা শোজ, বললাম আমরা বলতে পারি যে শোজ কমেন্ট টু দ্য ইউজার, যে আমার এখানে যখন এই প্রসেসটা পার করবে, বা যখন আমরা এই যেখানে প্রি কন্ডিশনের পর এই এলিজিবিলিটি চেক হয়ে যাবে, এরপরে আমাদের এই এলিজিবিলিটি চেকের উপর আমাদের কোনো কিছু ডিপেন্ড করতেছে কিনা, আমরা তখন বলতে পারি হ্যাঁ ডিপেন্ড করতেছে, যে আমরা একটা কমেন্ট জেনারেট করবো, এইখানে ডিপেন্ড করবে যে এটা কি আসলে 50% না 60% না 70% না 100%, এইটার উপর ডিপেন্ড করবে যে আমার আসলে কমেন্টে কি লিখবো, আমার এই ইউজারের জন্য আসলে 30% হলো আপনার এভেলেবল, অথবা 70% এভেলেবল, অথবা 100% এভেলেবল। এটা তখন ডিপেন্ডেন্সিতে অ্যাড করতে পারেন যে আমার এটার উপর একটা কমেন্ট, একটা ফর্মে একটা কমেন্ট ডিপেন্ড করতেছে, তখন আমরা একটা ইউজারের জন্য পপ আপ দেখাবো যে আপনার জন্য এত পার্সেন্ট খরচ। ঠিক আছে, এটা আবার ডিপেন্ডেন্সি অংশে, মানে এই সিলেকশন হওয়ার পর স্কলারশিপ কত পার্সেন্ট হবে, এই সিলেকশন হওয়ার পর এই ডিপেন্ডেন্সের অংশে আসতে পারে। আচ্ছা, আমার স্টেপগুলো দেখ। স্যার প্রি কন্ডিশনটা সিজিপিএ এর উপরে কি রকম হতে পারে স্যার? যেমন আমাদের এখানে এক্সাম্পল দেখলাম যে এইখানে সিজিপি আপনি লিখছেন, আপনি ইনপুট দিচ্ছেন হলো 3.5, রাইট? এইটা চেক করতেছো, এবং আপনি এখানে সিলেক্ট করছেন হলো এটা হলো মেরিট বেসড স্কলারশিপের চেক বক্সে আপনি চেক করছেন। এটা যদি আপনি 3.5 না দিয়ে 3.7 দিতেন, তাহলে ও ব্যাকএন্ডে ওর ইনপুট থাকলো হলো যে এটা হলো 3.7, আর এটা হলো আপনার মেরিট বেসড আপনার স্কলারশিপ। হ্যাঁ, এই দুটো দেখে তখন আপনার এই যে এখানে আসতো যে এটা হবে কি হবে না, হবে কি হবে না, কোন কোয়ার্টারে করবে, এটা হবে। তাহলে প্রি কন্ডিশন করে না যে আমি যে এই ডাটাটা ফিল আপ করা, কত সিজিপিএ আর কোন টাইপ অফ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছি, এটা একটা প্রি কন্ডিশনের মধ্যে পড়ে না আমার এই যে এইখানে এলিজিবিলিটি চেক করার জন্য। জি স্যার। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছেন নাকি মানে অন্য কিছু আসলে? আচ্ছা, মানে ডেসক্রিপশনটা ওখানে তো দিতে হবে স্যার, মানে কি রকম ভাষাটা কিভাবে দিতে পারি স্যার? এইটা আপনার জাস্ট নরমালি যেটা বলছেন, যে এখানে যেমন একটা বলা আছে যে ইউজার হ্যাজ ভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, আর এখানে লিখেন যে আপনার ইউজার হ্যাজ টু প্রোভাইড সিজিপিএ এন্ড সিলেক্ট এ টাইপ অফ স্কলারশিপ লিখতে পারেন। এটা তো আহামরি কোনো মানে আলাদা গ্রামার নাই। ভ্যালিড সিজিপিএ এরকম কিছু স্যার? ওটা কিন্তু কন্ডিশন কোনটা, ভ্যালিড সিজিপিএ কখন হবে না হবে, এটা কিন্তু আপনি যে এইখানে স্টেপগুলোতে দেখাবেন। আপনাকে বলছে যে সিজিপিএ আমি যে ভ্যালিড কি ভ্যালিড না, এটা আসার আগে আপনার সিজিপিএ তো ইনপুট হওয়া লাগবে, তাই না? নিজের তো সিজিপিএ ইনপুট হওয়া লাগবে, এবং কোন টাইপ দিতেছে এটাও ইনপুট হওয়া লাগবে। এটাই হলো আমাদের এই এলিজিবিলিটি স্টেপে যাওয়ার আগে প্রি কন্ডিশন গুলো এখানে, যে আমার যে ইউজার ইনপুট দিতেছে এইটা, মানে সিজিপিএ জমা দিছে এইটা কারেক্ট, এবং ধরেন আপনি ইউজার এখানে জমা দেওয়ার পর আপনার এই অংশে ও আসলে কিছু ফিল আপ করে নাই, তাইলে কি ও আমার এখানে কোনো আউটপুট দেখাতে পারবে? পারবে না। তাইলে আমার এই যে এখানে এলিজিবিলিটির জন্য যে কমেন্টটা ক্রিয়েট হচ্ছে বা জেনারেট হচ্ছে, এইটার প্রি কন্ডিশন কি, যে আপনার কোন টাইপ
স্কলারশিপটা সিলেক্ট করবে এবং কত পাইছেন, আপনার স্কলারশিপ কত, এই দুইটা ফর্ম আপনার সেকশন আপনার ফিল আপ থাকতে হবে। এরপরে আমরা কত পার্সেন্ট পাবে, এলিজিবিলিটি পারবে চেক করবো, এটাতে আগাতে পারবো আর কি। তাহলে প্রি কন্ডিশনে স্যার আমরা দিয়ে দেবো স্যার, ওই দুইটা অপশন ফিল আপ করে আসতে হবে স্যার। হ্যাঁ, এখানে যেমন চেক করতে হলো ইউজার নেম বা পাসওয়ার্ড চেক করছে, এখানে বলছে যে ইউজার হ্যাজ টু হ্যাভ ভ্যালিড ইউজার নেম অফ পাসওয়ার্ড, অথবা ইউজার হ্যাজ টু সাবমিট ইউজার নেম অফ পাসওয়ার্ড। আগে ভ্যালিডিটি চেক করবে কিন্তু বেসড অন যে আপনার এই ডাটাটা আপনি পাইছেন কিনা বা ফর্মে ইনপুট হয়েছে কিনা, এটার বেস। মানে আপনি যে এখন যে চেকের কাজটা করতেছেন বা টেস্টের কাজটা করতেছেন, এই টেস্ট থেকে আসার জন্য আমাদের যেসব কাজ করে আসা লাগবে, না হলে আমরা টেস্ট কেসে আসতেই পারবো না, এগুলোকে আমরা বলবো প্রি কন্ডিশন। আর এই যে আমরা টেস্ট কেসে আসলাম, এই আসার যা পর যে আমরা টেস্ট কেস পাস করলো বা এই ধরনের পাসিং আপনার আসছে কেসগুলো আছে, এইটার পরবর্তী কি কি ধরনের আউটপুটে চেঞ্জ আসে বা আউটপুটে কোনো চেঞ্জ আসতে পারে কি, এইটার উপর আপনাদের এই যে ডিপেন্ডেন্সির কথা বলছে, একটা হলো আমাদের টেস্ট কেসের আগে, একটা হলো টেস্ট কেসের পরে, এটা নিয়ে। আর আমরা এখন স্টেপে চলে যাই, 12টা বেজে যেতে ভাবছি 1 ঘন্টা লাগবে। ওকে, তো বলেন স্টেপ, আমার যদি বলা হয় যে এরকম কিছু আপনার কন্ডিশন আছে, যেটা 3.5 3.7 4 হলে 100, আমি তাহলে স্টেপ থেকে কি দিব বলেন? 3.5 এর জন্য, সরি 3.5 এর জন্য হলো 30%, 7 প্লাসের জন্য হলো 50%, আর 4 হলে আপনার 100%। যদি আপনার কন্ডিশন দেওয়া থাকে বা কনস্ট্যান্ট দেওয়া থাকে, স্টেপে কি কি ধরনের জিনিস চেক করবে? 4টাই চেক করতে হয়, কি চেক করবে? আমরা এখানে ধরতে পারি কথা লিখতে পারি সিজিপিএ ভ্যালিডেশন, সবগুলোই ধরলাম আমরা লিখতে সিজিপিএ ভ্যালিডেশন, 4টা কেস সবগুলোই সিজিপিএ ভ্যালিডেশন, আমাদের টেস্ট স্টেপ এর নাম বললাম। একটার জন্য টেস্ট ডাটা হলো আপনার 2.7, একটার জন্য টেস্ট ডাটা হলো 3.6, অথবা আমরা ধরি যে এটার ডাটা হলো আপনার 3.5, একটা জন্য টেস্ট কেসের ডাটা হলো 3.75, আর একটা জন্য টেস্ট কেস ডাটা হলো 4.00। আর আমরা যদি 5 নাম্বার দিই সেম টেস্ট কেস, এটার জন্য ডাটা হলো আপনার, আমরা ধরতেছি ধরেন 5.50 কথাটা। এখন আমাকে বলেন এক্সপেক্টেড আউটকাম কি 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 হবে, কি আসবে এই জায়গায়? আমাদের স্টেপটা ধরতেছে হলো সিজিপিএ ভ্যালিডেশন, আমরা সিজিপিএ ভ্যালিডেশন স্কলারশিপ আসবেই না স্যার, ইনভ্যালিড না কোনটা? স্যার 2.7 এর জন্য 2.7 এর জন্য কি আসবে বলেন তো? স্যার নট এলিজিবল ফর স্কলারশিপ এরকম কিছু। হ্যাঁ, মানে নট এলিজিবল ফর স্কলারশিপ, আচ্ছা নট আমরা এখানে দিচ্ছি। আর স্যার 3.5 এর জন্য তো বললেন 30%। হ্যাঁ, তাহলে আমরা এই বলবো যে 30%। এখানে আপনার আইডেন্টিফাই করার কোশ্চেন দেখা লাগবে বা কনসেন্ট কি দেওয়া আছে, এটা কি 3.5 এন্ড অ্যাবাভ নাকি 3.5 পাইলেও হবে, কোনটা? আপনি এখানে যদি আমাদেরটা যদি পয়েন্টটা দেখি, আমরা এখানে বলছেন 3.5 অ্যাবাভ, এখানে কিন্তু এন্ড কিছু নাই, মানে এটা যে এইটা গ্রেটার দেন অর ইকুয়াল টু কিছু নাই এই জায়গায়। তো তার মানে হলো 3.5 এও তাহলে কি আসবে বলেন তো? নট এলিজিবল। আমাদের নট এলিজিবল, আমি ছোট করে লিখতেছি, বাট মানে আপনার ফুল লেখাটা লেখা লাগে, নট এলিজিবল এলিজিবল, এটা একটা। এইটার জন্য যদি আসে তাহলে এইটার আমার এক্সপেক্টেড রেজাল্ট কি ছিল এইটা, আর অ্যাকচুয়াল আউটকাম কি হবে, কি আসবে, কি আসতে পারে? স্যার নট এলিজিবল আসতে পারে স্যার। হ্যাঁ, এই জায়গায় আমরা নট এলিজিবল ধরুন আসতেছে, কোনো সমস্যা নাই। এইখানে ধরেন কথার কথা আমার এই জায়গায় আসতেছে যেটা হলো এলিজিবল, আমরা বাকিগুলো শেষ করে তারপর আসতেছি। এইখানে ধরেন 3.7 হবে জন্য আপনার আসবে হলো এলিজিবল, আপনার লেখা আসবে হলো 50% এরকম কিছু। এখানে আপনি দেখবেন যে এক্সপেক্টেড এর মধ্যে যেটা এটা অ্যাকচুয়াল আসছে হলো আপনার এলিজিবল আর 50% আপনার ডিসকাউন্ট। 4 এর জন্য আপনি দেখছেন এলিজিবল এবং 100% এক্সপেক্টেড, কারণ আপনার কনসেন্ট এটা দেওয়া ছিল। আর এটার জন্য অ্যাকচুয়াল রেজাল্ট আসতেছে এলিজিবল প্লাস 100% এই জায়গায় আপনার টিউশন ফি ওয়েভার। 5 এর জন্য আমরা জানি যে এইটা হবে আপনার নট এলিজিবল, এটা আমরা দেখবো এটা নট এলিজিবল, কারণ এটা আপনার ভ্যালিডই না, আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ,
তাহলে বলেন তো এইটা যদি হয়ে থাকে, এই যে এইখানে আমাদের এইখানে স্ট্যাটাসে কি হবে? ফেল। প্রথমটা পাস হবে স্যার। পাস হবে না তো ফার্স্টেরটা। কেন পাস হবে না বললেন? কেন কেন হবে না স্ট্যাটাসটা? স্যার এক্সপেক্টেড আউটকাম তো হচ্ছে নট এলিজিবল। আমাদের অ্যাকচুয়াল আউটকাম আসতে হলো নট এলিজিবল। তাইলে আমরা এক্সপেক্ট করতেছি যে আউটকামটা নট এলিজিবল আসবে, এবং আমরা যখন আমাদের ফাংশন পাস করছে তখন আমরা দেখতেছি যে 2.7 এর জন্য আপনার নট এলিজিবল ফর ইয়ে আসছে, স্কলারশিপ আসছে। তাহলে যেটা আপনার এক্সপেক্টেড আর যেটা পাইছেন সেম হলো না? জি স্যার। তাহলে তো এটা এই স্ট্যাটাস মানে এই টেস্ট কেসটা পাস করতেছে, রাইট? জি স্যার। হ্যাঁ, এরপর যদি আমরা নিচেরটা স্যার এই এখানে যে এক্সপেক্টেড আউটকাম এবং হচ্ছে অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে যদি দুইটা সেম না হয় তাহলে পাস করবে না। হ্যাঁ, আমরা এখানে আসতেছি, আমরা বাকিগুলো ফিল আপ করে নিই। এবং যেটা বললাম, যেটা বলে আসছে আপনাদের সব সময় যে আপনাদের ডিসক্রিপশনে কোনটা এক্সপেক্টেড না, কোনটা অ্যাকচুয়াল আউটকাম আসছে, এগুলো বেশিরভাগ সময় এক্সপেক্ট মানে আপনি মাথায় রাখেন যে এটা আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে না স্পেসিফিকলি। এইটা হলো আপনাদের কাজ যে আপনার এই ধরনের এখান থেকে এক্সপেক্টেড কি রাখবেন। আপনাকে চাইছে যে এইটার একটা ইয়ে বের করতে, ম্যানুয়াল রিপোর্ট বের করতে, আপনার টেস্টিং রিপোর্ট বের করতে। এখানে ভিতরে ডাটা অনেক ক্ষেত্রে আপনার নিজেরই বসানো লাগবে, আপনার নিজের ইনটিউশন থেকে বসানো লাগবে। যাচ্ছা এর জন্য এটা এক্সপেক্টেড হবে, এটা এক্সপেক্টেড হবে না। আমাকে বলছে যে এখানে ভ্যালিড ইনভ্যালিড কেস দুটো রাখতে হবে, তো আমি ভ্যালিডের জন্য কিছু কেস রাখবো, ইনভ্যালিডের জন্য কেস রাখবো। বলবো যে সব জায়গায় ফাংশন ঠিক মতো কাজ করতেছে না, তাহলে আমাদের টেস্ট কেসটা চেক করে দেখতে সব জায়গায় ঠিক মতো অ্যান্সার দিতেছে না, এটা একটা অপশন রাখতে পারি। এটা আমরা সেকেন্ড গ্রোতে এই কাজটাই করি। আমরা যদি নেক্সট এর ইয়েতে যাই, এখানে যদি ধরেন 3.75 এর জন্য আপনার 50% হলো এক্সপেক্টেড আউটকাম, বসে 50% আপনার এটার জন্য পাস আসছে, সমস্যা নেই। 4 এর জন্য আপনার এটা আসতেছে হলো 100%, এটা আসতেছে 100%, আপনি এটা দিচ্ছেন পাস, কোনো সমস্যা নেই। লাস্ট এটার জন্য আপনার এক্সপেক্টেড হলো নট এলিজিবল 5 যেহেতু লেখা, আর এইটা আসতেছে নট এলিজিবল। এটা কি আমরা ঠিক দিছি? চিন্তা করে দেখেন তো একটু। এই যে এইটার এক্সপেক্টেড আউটকাম আর অ্যাকচুয়াল আউটকাম ঠিক দিছি 5 এর জন্য? কি মনে হয়? জি স্যার। আর কেউ বলবেন যে নট এলিজিবল লেখা কি ঠিক আছে কিনা? স্যার আপাতত মনে হচ্ছে স্যার ঠিক আছে তো স্যার। আচ্ছা, এইটা নট এলিজিবল বলতে পারেন, কোনো সমস্যা নেই, নট এলিজিবল আসতেই পারে। বাট এটার চেয়ে বেটার এই জায়গায় ইনপুটটা হলো আপনার এই জায়গায় লেখাই দেখা হলো ইনভ্যালিড। কারণটা হলো এই যে আমার পাশে বলি, এটা ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড, এটা পাস করতেছে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। ইনভ্যালিড জিনিস ইনভ্যালিড পাস করতেছে। এইখানে আপনার এই যে নোটের পোর্শনের আসে কাজ আসতে পারে। এইখানে এসে আপনি নোটে অ্যাড করতে পারেন যে ডিআইইউতে বা সিজিপিএ সিস্টেমে এটা আসলে গ্রেটার দেন 4 কোনো ভ্যালু না থাকারই কথা না। এই নোটটা আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন যে আপনি এখানে ইনভ্যালিড দিচ্ছেন, মানুষ তো বুঝতেছেন না যে কেন 5 এর জন্য ইনভ্যালিড আসতেছে। বাকিগুলোর জন্য তো আপনি বলছেন এলিজিবল কি এলিজিবল না, এটা অ্যাড করতেছেন। এর জন্য আপনি ইনভ্যালিড কেন দিচ্ছেন, তখন আপনি যেখানে নোটে অ্যাড করতে পারেন ফর ক্লারিফিকেশন যে এখানে আসলে 4 এর বেশি আমরা কখনোই এক্সপেক্টেড মানে ইনপুট হিসেবে এক্সপেক্ট করতে পারি না। তো এইটা আপনি এখানে নোট হিসেবে অ্যাড করলেন, এবং যেহেতু এখানে আমরা 4 এর বেশি এখানে অ্যাড হয়েছে, সেজন্য আমরা এটাকে একটা ইনভ্যালিড ইনপুট আকারে ধরতেছি, এবং এটাকে আমরা ইনভ্যালিড আপনার রেজাল্ট আকারে এক্সপেক্টেড এবং অ্যাকচুয়াল দুটোই আমরা ইনভ্যালিড আকারে ধরতেছি। যেহেতু ইনভ্যালিড এক্সপেক্ট করতেছিল পাস লেখা থাকলে, তো এটা পাস করতে এটার কোনো সমস্যা নাই। এখন আসি এই যে সেকেন্ড যেটা আপনাদের, এটা কি বুঝতে পারছেন যে কেন আমরা নোট অ্যাড করতে পারি? এটা জাস্ট একটা এক্সাম্পল বলতে চাইছি যে আমার এখানে দেখে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারছেন না যে কেন ইনভ্যালিড বলতেছে। এইটা ক্লারিফিকেশনের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি যে আসলে 4 এর বেশি কখনো আপনার সিজিপিএ আসতে পারে না, সেজন্য আমাদের এই কেসটাই ইনভ্যালিড, এটা আমরা এখানে বুঝে দিই। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার সবগুলা কমেন্ট অ্যাড করা ম্যান্ডেটরি না, দুই একটা অ্যাড করলেই হবে স্যার? না, এটা সব মানে নোটের পার্টটা ম্যান্ডেটরি না, যেটাতে আপনার মনে হয় যে ক্লারিফিকেশন অ্যাড করতে পারবেন আপনি, সেটাতে আপনি অ্যাড করতে সমস্যা, ঠিক আছে? আর আচ্ছা, সেকেন্ডটা যদি দেখি, আপনার সিজিপিএ ভ্যালুয়েশন 3.5, ও দিছে হলো নট এলিজিবল এক্সেপ্টেড মানে এক্সপেক্টেড হলো নট এলিজিবল, আপনার ফাংশনের রেজাল্ট দিছে হলো এটা হলো এলিজিবল, এবং ওকে বলে দিছে হলো 30% আপনার স্কলারশিপ, এটা বলে দিচ্ছে। এইটা কিন্তু তখন আমাদের ফেইল কেস। কেন এই ফেইল কেসে তখন আপনি হয়তো চাইলে এখানে একটা নোটের মধ্যে বলে দিতে পারেন যে
এখানে কোশ্চেনে দেওয়া ছিল বা কনস্ট্যান্টে দেওয়া আছে যে এটা হলো 3.5 এন্ড মানে 3.5 এন্ড অ্যাবাভ, 3.5 এন্ড না শুধু মানে 3.5 এর অ্যাবাভ, 3.5 হলে আমরা এটাকে একসেপ্ট করবো না যদি এখানে এই কনস্ট্যান্টটাকে আমরা যদি এখানে ধরি 3.5 এর চেয়ে বড় হতে হবে বা 3.5 এর চেয়ে বড় হতে হবে ইনক্লুডিং 3.5 না, এটা বাদে। সো 3.51 থেকে আমরা এখানে কনসিডার করতেছি, এটা আপনার একটা কনস্ট্যান্ট ধরতে পারেন। এর মানে হলো আপনার ফাংশনটা আসলে আমরা ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু অথবা লেস দেন অর ইকুয়াল টু এখানে কোনো একটা গ্যাঞ্জাম রাখছে, এই জন্য আমরা একটা টেস্ট কেস বলতেছি যে এখানে হলো ফেইল আসে। যেটা বললাম যে আপনাদের উদ্দেশ্য হবে যে সবগুলো উদ্দেশ্য হবে না এরকম না যে সবগুলাই পাস হয়েছে এরকম গুলো দেখানো, আপনার ফেইল কেস আসছে এটা দেখানো আপনাদের একটা কি পয়েন্ট অ্যাটলিস্ট এই ম্যানুয়াল টেস্টিং এর 7 কলামের সিস্টেমের মধ্যে আর কি। তো কোনো কোশ্চেন? স্যার এক্সপেক্টেড রেজাল্টগুলো তো আমরা স্যার মানে কন্ডিশন দেখে স্যার লিখতেছি আর কি এক্সপেক্টেড রেজাল্টগুলো, বাট স্যার অ্যাকচুয়াল রেজাল্টগুলো কি স্যার কোশ্চেন দেওয়া থাকবে নাকি, মানে এটা জাস্ট কোশ্চেন এটা আপনার নিজের ইয়ে করা লাগবে, হয় কোশ্চেনে দেওয়া থাকতে পারে, না থাকার চান্স ভেরি হাই, না থাকতে পারে আপনার তখন ইন্টিউশন থেকে বলতে হবে যে আচ্ছা এরকম কেসে এক্সপেক্টেড রেজাল্ট বা অ্যাকচুয়াল রেজাল্ট কি হবে এটা স্যার আমি আপনার কন্ডিশন এটা অনুযায়ী এক্সপেক্টেড রেজাল্টগুলো লিখবো, আর অ্যাকচুয়াল রেজাল্টটা স্যার আমি মানে নিজে কয়েকটা যদি না দেওয়া থাকে নিজে বানিয়ে দিতে হবে। হ্যাঁ যাতে বানায় failure আপনার যেটা হ্যাঁ বানায় আপনাকে হয়তো হইতে হবে এক্সপেক্টেড রেজাল্ট দিবেন কিছু ক্ষেত্রে পাস হওয়ার জন্য, কিছু ক্ষেত্রে দিবেন আপনার ফেল হওয়ার জন্য। এই দুটো জিনিস নিয়ে আপনাদের যেহেতু এই পুরো জিনিসটার প্রি কন্ডিশনই হলো যেহেতু আপনাকে কোনো আসলে কোনো টেস্ট কেস আপনাকে ইভালুয়েট করতে দেয় নাই, পুরো জিনিসটাই আপনাকে ডিসক্রিপশন দেওয়া তো ওখান থেকে আপনারা বলতে এখান থেকে টেস্ট কেস আপনি বানায় দেখান। হ্যাঁ আপনারা তো আসলে আসলে কোনো ফাংশন টেস্ট করতেছেন না যে এটা টেস্ট কেসে এই টেস্ট কেসের জন্য কাজ করতেছে এটার জন্য কাজ করতেছে না, এরকম তো কিছু বলতেছেন না। পুরোটাই হলো আপনার পরে ইন্টুইশনের উপর যে আপনি কিভাবে অ্যানসার হতে পারে আর কি, মানে কি হ্যাঁ পসিবল অ্যানসার হতে ওটা পারে তখন এই জায়গায় আপনাদের ইন্টুইশনের ব্যাপার বা আপনার চিন্তাধারার ব্যাপার যে আপনি কি কি জিনিস মনে হয় যে এখানে আসতে পারে বা আসতে পারে না, এটাই। তো আর কিছু মনে হয় দেখানো নাই সিলেবাসে, মানে ফাইনাল কোর্স টার্মে সবগুলোই মোটামুটি একটা গোছু দিয়েছে। ঘুমাই গেছেন কেউ? 2 ঘন্টা হয়েছে। কালকে তো স্যার কুইজ আছে স্যার, উইক 10 উইক উইক 10 ডিসকাশন সিকিউরিটি সফটওয়্যার